Oh, God. Hello guys, hello, welcome back to the class. কি অবস্থা সবার? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছি এবং তোমাদের দোয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে থার্মোডাইনামিক্সের 7 নম্বর লেকচারে স্বাগতম। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা তাপগতিবিদ্যার 3টা প্রক্রিয়া নিয়ে পড়াশোনা করছি, সমচাপীয় প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়া মোস্ট ইম্পর্টেন্টলি। তার আগে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কমপ্লিট করছি। সো আজকের ক্লাসে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়বো এবং এটা পড়ার মাধ্যমে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র রিলেটেড যাবতীয় সব কিছু শেষ হয়ে যাবে। পরের ক্লাস থেকে শুরু হবে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা। বিভিন্ন জিনিস নিয়ে আমরা পড়াশোনা করব, এনট্রপি, প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, দেন আমরা ইঞ্জিন নিয়ে পড়াশোনা করব, রেফ্রিজারেটর নিয়ে পড়াশোনা করব। তাহলে এই চ্যাপ্টার শেষ। তো আমাদের অর্ধেকের বেশি শেষই হয়ে গেছে। এরপর হয়তো 4টা বা 5টার মতো লেকচার লাগবে, তাহলে এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট এবং আমরা বেশ ইন ডিটেলসে পড়ছি। আমার মনে হয় না এর বাইরে তোমাদের অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আর কোনো কিছু লাগবে, যেভাবে তোমাদের পড়ায় দেওয়া হচ্ছে। তো আমাকে একটু জানাই দিবা সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিব। আর সে ক্লাসে কিন্তু মনোযোগ দেওয়া লাগবে, কারণ যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে প্রশ্ন আসে, তুমি নিশ্চিত থাকো রুদ্ধতাপীয় প্রক্রিয়া তার মধ্যে দিবে। সমষ্ণ প্রক্রিয়া থেকে প্রশ্ন নর্মালি হয় না, বুঝছো? প্রশ্ন দিলে তোমাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে দিবে। সেখান থেকে আমরা বেশ অনেক ম্যাথ করবো। এর জন্য আমি এই প্রক্রিয়াটার উপর একটা সেপারেট ক্লাসই রাখছি, কারণ এটার উপর আমরা একটু ইন ডিটেলসে পড়াশোনা করতে চাচ্ছি তার জন্য। ওকে, সো জাস্ট আমাকে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দাও, ইজ এভরিথিং অল রাইট অর নট। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে চলো আমরা শুরু করে দেই। পড়া অনেক বেশি, হাতে সময় অনেক কম, পড়তে হবে, কথা বলা যাবে না। চলেন। ও মাই গড, আমাকে স্বাগতম আচ্ছা আপনাকেও স্বাগতম 7 নম্বর লেকচারে। ওকে রনি, থ্যাংক ইউ। এই ছেলেটা সেই ভাই, রনি কিন্তু সেই, হ্যাঁ, প্রত্যেকটা দিন ক্লাসে থাকে, এসে সেই কমেন্ট করে। থ্যাংক ইউ রনি, থ্যাংক ইউ। মানুষের জীবন কোন প্রক্রিয়া? মানুষের জীবন হচ্ছে অনিশ্চিত প্রক্রিয়া। দাদা পড়ালেখা তো করছি নিয়মিত, কিন্তু হঠাৎ কেমন ভয় ভয় লাগছে। এটাই প্রমাণ করে তুমি যে পড়তেছো। যার পড়ালেখা নাই তার পড়ালেখা নিয়ে কোনো চিন্তাও নাই, তুমি নিয়মিত পড়তেছো তার জন্য পড়ালেখা নিয়ে একটু চিন্তা হয়, একটু ভয় হয়। ইটস ভেরি ন্যাচারাল, এটা সবারই হয়। সো এটা নিয়ে চিন্তা করার কিছুই নাই, সমস্যা নেই। পড়ালেখা নিয়ে হালকা পাতলা টেনশন হওয়ার দরকার আছে, কারণ তুমি যদি মনে করে বসো যে না আমি সব পারি, তাহলে তো সমস্যা, তখন তো তোমার পড়ার ইচ্ছাও থাকবে না। ওকে, সো ইটস গুড, সমস্যা নেই কোনো। শত অপেক্ষার পর ভাইয়ের আগমন, এমনিতে আসি না, বাট ভাই আসছে তাই দেখতে আসলাম। থ্যাংক ইউ ইশাম, থ্যাংক ইউ। গড, চলো আমরা ক্লাস শুরু করে দিই। তোরা যেগুলো লাইভ ক্লাস দেখিস তোদের নামগুলো মানে মুখস্থ হয়ে গেছে আমার। চল শুরু করে দিচ্ছি। সো প্রথমে আমরা পড়াশোনা করব রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে আজকে। তার আগে ভাই তবে আমি কি হালকা একটু রিভিউ দিয়ে দিব, তোমরা আবার ভুলে গেছো কিনা দেখো। কি পড়ছিলাম ভাইয়া, রিভিউ কেন দিবেন? আমরা তো ভুলবই, তার জন্য আপনার রিভিউ দেওয়া লাগবে। রিভিউ না দিলে তো তোমরাই একটু পর আবার বলবা ভাইয়া এটা বুঝি না ওইটা বুঝি না। দেখো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ছি না, ভালো কি পড়ছিলাম? আজকে কিন্তু টুকটাক জিনিসপত্র লাগবে, হ্যাঁ, যে তাপগতিবিদ্যার এই প্রথম সূত্রই লাগবে, আবার লাগবে। তাপগতিবিদ্যার কি প্রথম সূত্র, বলো কি পড়ছিলা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে? ভাইয়া ভুলে গেছি। ভুলে গেলে হবে, কি পড়েছিলা? ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, আবার লাগবে, একই জিনিসই লাগবে। এবং যদি ক্ষুদ্র পরিবর্তন হয় সেক্ষেত্রে ডি কিউ ইজ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ওকে, বলো অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের ফর্মুলা কি শিখছিলা? ডি ইউ ইজ ইকুয়ালস টু এন সিভি ডেল্টা টি, মনে আছে না? ভুলে গেছো? ভাইয়া মনে আছে, ভেরি গুড, আজকে আবার লাগবে। ঠিক আছে, বলো ডিডব্লিউ এর ফর্মুলা কি শিখছিলাম? সমচাপীয় প্রক্রিয়ার জন্য কৃতকাজের ফর্মুলা শিখছিলাম পি ডেল ভি। এটা কিসের জন্য? শুধুমাত্র সমচাপীয় প্রক্রিয়ার জন্য। ভাই এগুলো যদি এখন মুখস্থ না হয়েছে তাইলে কিন্তু জীবন বেদনা। এতবার করে লিখে দিচ্ছি তোদের, এগুলো যদি এখন মনে না থাকে তাইলে কিন্তু জীবন শেষ। প্রত্যেকটা জিনিস বোঝানো হয়েছিল কোনটা কেমনে হয়েছে না হয়েছে, এখন কিন্তু এগুলো মনে রাখা লাগবে। ঠিক আছে, আর যদি ইন জেনারেল যে কোনো প্রক্রিয়া হয়, যে কোনো প্রক্রিয়ার জন্য ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ পিডিভি লিমিট ভি1 থেকে ভি2। এটা যে কোনো প্রক্রিয়ার জন্য। কার জন্য? যে কোনো প্রক্রিয়া। ভাই জীবন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেও কি এটা খাটবে? অবশ্যই খাটবে, এটা যে কোনো প্রক্রিয়াতে খাটে। ঠিক আছে, যে কোনো প্রক্রিয়া, মনে আছে তো নাকি?
আরো কয়েকটা জিনিস পড়েছিলাম, দেখো মনে আছে কিনা, গামা পড়ছিলাম, আজকে গামা লাগবে। গামা কি ছিল? সিপি বাই সিভি। সিপি কি ছিল? ডিগ্রি অফ ফ্রিডম প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু আর, সব কিন্তু লাগবে। সিভি হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইন্টু আর। সিপি মাইনাস সিভি কি ছিল? সিপি মাইনাস সিভি ছিল আর। গামার আরো একটা ফর্মুলা ছিল, কি ছিল? ডিগ্রি অফ ফ্রিডম প্লাস 2 ডিভাইডেড বাই 2। বলো গামার কিছু মান আমরা শিখছিলাম, মনে পড়ে নাকি পড়ে না? লাগবে, আজকে সব কিছু লাগবে। গামার মান হতো 1.67 কখন? যখন এক পারমাণবিক গ্যাস, কি? যখন এক পারমাণবিক গ্যাস। গামার মান হতো 1.39 বা 1.4 যখন দ্বিপারমাণবিক গ্যাস, কি? দ্বিপারমাণবিক গ্যাস বা বহু পারমাণবিক লিনিয়ার গ্যাস। ওকে, সো এখানে একটা ছোট্ট এক্সাম্পল মাথায় রাখতে হবে, যেমন এক পারমাণবিক গ্যাস ম্যাক্সিমাম গুলো হচ্ছে ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসগুলো হয়, যেমন ধরো হিলিয়াম, দেন হচ্ছে আর্গন, দেন হচ্ছে জেনন, রেডন। থামেন ভাই, পুরো গোষ্ঠীর নাম বলবেন নাকি? দাঁড়াও। দ্বিপারমাণবিক গ্যাস অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। মানে একটা স্পেশাল এক্সাম্পল আমাদের মনে রাখা লাগবে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যদিও দ্বিপারমাণবিক না, বাট বহু পারমাণবিক লিনিয়ার গ্যাস, এবং বহু পারমাণবিক লিনিয়ার গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু 5টা। এর জন্য ওর গামার মান কত হয়ে যায়? 1.4 হয়ে যায়। ঠিক আছে, সো কার্বন ডাইঅক্সাইডের গামা কত? 1.4। এটা ভুল হলে কিন্তু জীবন বেদনা। এবং গামার মান হবে 1.33 কার জন্য? বহু পারমাণবিক নন লিনিয়ার গ্যাসের জন্য। ঠিক আছে, ম্যাক্সিমাম বহু পারমাণবিক গ্যাসই নন লিনিয়ার, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটু ব্যতিক্রম। ওকে, বহু পারমাণবিক গ্যাস যেমন ধরো নাইট্রোজেন ডাইঅক্সাইড, যেমন ধরো সালফার ডাইঅক্সাইড, ধরো মিথেন, এদের সবার জন্য গামার মান কত? এদের সবার জন্য গামার মান হচ্ছে 1.33। বুঝেছো? সো এই লিস্টটা মনে থাকবে, বলবা? বললে কিন্তু শেষ, ওখানেই শেষ হয়ে যাব আমরা। ঠিক আছে, পারবো? সেগুলো হচ্ছে আমাদের লাগতেছে। আরো কোনো কিছু কি লাগবে? আরো যদি কোনো কিছু লাগে, ও আচ্ছা, আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সমষ্ণ রেখা। দেখো আমরা সমষ্ণ প্রক্রিয়া পড়ছিলাম না, এই যে এটা আজকেও আবার লাগবে না। সমষ্ণ প্রক্রিয়ার ঢাল মনে আছে? বলে সমষ্ণ রেখা কেমন হইতো? এই ধরো পি, ঠিক আছে, এই ধরো হচ্ছে ভি, রেখা হইতো আয়তাকার অধিবৃত্ত। বলো এই রেখার ঢাল তুমি কেমনে বের করতা? সমষ্ণ রেখার ঢাল বা সমষ্ণ রেখার স্লোপ, ঢাল অফ সমষ্ণ রেখা হইতো মাইনাস পি বাই ভি। ঠিক আছে, এই জিনিস আমরা পড়ছি, আজকেও এই জিনিস লাগবে রুদ্ধতাপীয়র জন্য। যখন আমরা বের করব দেখবে এই সমষ্ণটাকে আমরা আবার স্মরণ করতেছি। সেগুলো আমরা লাস্ট ক্লাসেই পড়ে আসছি বা লাস্ট 2 ক্লাসে পড়ে আসছি। আশা করি সবকিছু আপনাদের মনে আছে। আজকে আমরা পড়াশোনা করব শুধুমাত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া জিনিসটা কি? তার জন্য প্রথম একটা সিস্টেম আঁকো। আঁকছো? ভাইয়া সিস্টেম যদি পিস্টন ছাড়া আঁকেন তাহলে তো ভালো লাগে না। ওকে, তাহলে একটা পিস্টনও আঁকো। ধরো এই, ঠিক আছে, এই বরাবর একটা লাইন টানো, হয়ে গেছে পিস্টন। না ভাইয়া পিস্টনের হ্যান্ডেল কই? এই যে, ঠিক আছে, এবার তো হয়েছে পিস্টন নাকি? এই হচ্ছে আমাদের পিস্টন, এবং তার ভিতরে আছে আদর্শ গ্যাস। সো এটা আমাদের কম্বাইন্ড সিস্টেমটা। সো সিস্টেমের ভিতরে যেন কি আছে? আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের কি একটা নিজস্ব শক্তি আছে, সেটাকে আমরা বলি হচ্ছে আইডিয়াল গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। গ্যাস যদি নিজে কাজ করে তখন আমরা বলি কৃত কাজ পজিটিভ, এবং বাইরে থেকে যদি গ্যাসের উপর কাজ করা হয় তখন আমরা বলি কৃত কাজ নেগেটিভ। বাইরে থেকে যদি আমরা সিস্টেমকে শক্তি দেই, তাপ শক্তি দেই, তখন আমরা কি বলি? তাপ শক্তির পরিবর্তন পজিটিভ। আর সিস্টেম থেকে যদি তাপ শক্তি বের হয়ে যায় তখন আমরা বলি হচ্ছে তাপ শক্তির পরিবর্তন নেগেটিভ। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়া চলাকালীন সিস্টেমে না আমরা তাপ শক্তি দিব, না সিস্টেম থেকে তাপ শক্তি বের করে নিব। আমরা সিস্টেমের উপর একটা তাপগতীয় প্রক্রিয়া চালাবো, বাট এমন একটা প্রক্রিয়া যেখানে সিস্টেমকে আমরা তাপ শক্তি দিবও না, সিস্টেম থেকে আমরা তাপ শক্তি নিবও না, তাইলেই সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন তুমি যদি সিস্টেমকে তাপ শক্তি না দাও বা সিস্টেম থেকে তাপ শক্তি বের না করে আনো, তাহলে সিস্টেমের তাপ শক্তির পরিবর্তন কত হবে? 0। এজন্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন কত হয়? তাপ শক্তির পরিবর্তন হয় 0। ঠিক আছে, তাপ শক্তির পরিবর্তন কত হয়? 0। কারণ এখানে সিস্টেমকে আমরা তাপ শক্তি দিব না। লেখো, সিস্টেমকে তাপ শক্তি দিব না। সিস্টেম থেকে আমরা তাপ শক্তি নিব না, সিস্টেম থেকে আমরা তাপ শক্তি নিবও না। ঠিক আছে, সিস্টেম থেকে তাপ শক্তি নিব না, কিছুই করবো না, তাপ শক্তির সাথে কোনো রকম সম্পর্ক নাই। আচ্ছা, তাহলে বলো তো আমাকে এই সিস্টেমটা কেমন সিস্টেম? চিন্তা করে দেখো, এইটা একটা আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম। কি বলেন ভাইয়া, আইসোলেটেড সিস্টেম কেমনে? দেখো আমরা 3 রকম সিস্টেম পড়ছিলাম।
কয় রকম সিস্টেম পড়ছি? 3 রকম সিস্টেম, এবং এর আগে আমরা 3টা প্রক্রিয়াও পড়ছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বাদে বাকি সবগুলা প্রক্রিয়ায় সিস্টেম ছিল বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম কেন ছিল? দেখো, বদ্ধ সিস্টেমের সংখ্যা কি ছিল? যেখানে সিস্টেম আর পরিবেশের মধ্যে ভরের কোনো আদান প্রদান হবে না, কেবলমাত্র শক্তির আদান প্রদান হবে, সেটাকে আমরা কি বলতাম? সেটাকে আমরা বলতাম হচ্ছে বদ্ধ সিস্টেম। সো আমাদের আগে যে সমষ্ণ প্রক্রিয়া পড়ছিলাম সেখানে তাপ শক্তির আদান প্রদান হয়েছিল সিস্টেম আর পরিবেশের মধ্যে, কিন্তু কোনো রকম ভরের আদান প্রদান হয় নাই। গ্যাস কি সিস্টেম থেকে বের হয়ে গেছিল? না। বাইরে থেকে আমরা গ্যাস দিয়েছিলাম? তেই নাই। সো এটা ছিল বদ্ধ সিস্টেম। বাট এইবার সিস্টেমের সাথে পরিবেশের ভরের তো আদান প্রদান হবেই না, কোনো তাপ শক্তির আদান প্রদান হবে না। সো এইবারের সিস্টেমটা হবে বিচ্ছিন্ন বা আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, আমরা সিস্টেমকে শক্তি দিব, ঠিক আছে, বাট কোনো রকম তাপ শক্তি দিব না। কি বলেন ভাইয়া, আমরা যদি তাপ শক্তি না দিই সিস্টেমকে শক্তি আমরা কেমনে দিব, বা সিস্টেম থেকে শক্তি আমরা কেমনে নিব? দেখো, এখানেও তোমাদের একটা ছোট্ট কনফিউশন কাজ করে। ভাইয়া আমি সিস্টেমকে কোনো তাপ শক্তি দিব না, আপনি প্রথমেই বলতেছেন, আবার বলতেছেন সিস্টেমকে শক্তি দিব বা সিস্টেম থেকে শক্তি নিব। এটা কেমনে সম্ভব? তাপ শক্তি হচ্ছে শক্তি আদান প্রদানের একটা মাধ্যম। আমরা এটা আগেও বলছিলাম যে হিট হচ্ছে ওয়ে অফ ট্রান্সফার অফ এনার্জি। এনার্জি ট্রান্সফারের একটা ওয়ে হচ্ছে হিট। সো এনার্জি ট্রান্সফারের একমাত্র ওয়ে তো হিট না। এই যে আমরা কাজ করি, কাজও কিন্তু একটা এনার্জি ট্রান্সফারের ওয়ে। আমি যদি এই সিস্টেমের উপর কাজ করি, আমি কি সিস্টেমকে শক্তি দিব না? দিব। সিস্টেম যদি এটার উপর কাজ করে বা সিস্টেম যদি নিজে কাজ করে, তখন সিস্টেম থেকে শক্তি বাইরে বের হবে না? অবশ্যই বাইরে বের হবে। সো শক্তির আদান প্রদান তাপের মাধ্যমেও হইতে পারে, কাজের মাধ্যমেও কিন্তু হওয়া সম্ভব। সো এখানে আমরা কোনো রকম তাপ শক্তির আদান প্রদান করব না, আমরা বাইরে থেকে কোনো তাপ শক্তি দিব না, ভিতর থেকে কোনো তাপ শক্তি বেরও করব না, বাট এখানে কাজ হবে। সিস্টেম কাজ করতে পারে, বাইরে থেকে আমরা সিস্টেমের উপর কাজ করতে পারি, তার জন্য সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও হবে। সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়তেও পারে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কমতেও পারে, কিন্তু সিস্টেমের তাপ শক্তিতে কোনো পরিবর্তন আসবে না। মানে বাইরের পরিবেশের সাথে সিস্টেমের কোনো রকম তাপ শক্তির আদান প্রদান হবে না। তাহলে ভাই এই প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র কেমন হয়ে যাবে? লেখো, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, ফার্স্ট ল অফ থার্মোডি। ঠিক আছে, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। ওকে, ফার্স্ট ল অফ থার্মোডি। বলো ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ওকে, এখন যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপ শক্তির পরিবর্তন কত হয়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন হয় হচ্ছে 0। তাহলে এখানে লেখো 0 ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। আমরা কি লিখতে পারি? ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ লেখা যায়। এইটাই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটাই কি? এটাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। বুঝেছ? একদম ইজি। এখন এখান থেকে না বোঝার মতো কিছু ব্যাপার আছে। তুমি খেয়াল করে দেখো, এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং কৃতকাজ দুইটার মান সমান, বাট একজন আরেকজনের নেগেটিভ সমান আর কি। মানে ব্যাপার হচ্ছে, তুমি যদি অভ্যন্তরীণ শক্তি বাড়াও তখন কৃতকাজ হবে নেগেটিভ, আর তুমি যদি অভ্যন্তরীণ শক্তি কমাও তখন কৃতকাজ হবে পজিটিভ। ভাই এইটা কেমনে পসিবল? ওকে, এটা কেমনে পসিবল এটা আগে বুঝাই, তার আগে একটা চার্ট করে লেখো। এখানে লেখো ডেল ডাব্লিউ। ঠিক আছে, ডেল ডাব্লিউ যখন মাইনাস, ডেল ইউ তখন প্লাস, এবং ডেল ডাব্লিউ যখন প্লাস, ডেল ইউ তখন মাইনাস। এতটুকু নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। ওকে, এখন এটা কেমনে সম্ভব? ধরো তুমি কাজ করবে, ধরো যে তুমি পুশ আপ দিবা আগের দিনের মতো, ঠিক আছে, তুমি কি করো? পুশ আপ দিবা। এখন দুইটা উপায় হইতে পারে। একটা হচ্ছে তুমি পুশ আপ দেওয়ার সময় আমি তোমার খাবার দিতেছি, তুমি সেই খাবার খেয়ে এনার্জি পাচ্ছ, সেটা দিয়ে পুশ আপ দিচ্ছ, যেটা সমষ্ট প্রক্রিয়াতে আমরা দেখছিলাম। এখন যদি আমি তোমার খাবার না দিই, তাও তোমারে বলি তুমি পুশ আপ দাও, তখন তোমার কি করা লাগবে? নিজের শক্তি ব্যবহার করে কাজটা করা লাগবে। সেম কাহিনী এখানে, সিস্টেম ধরো নিজে কাজ করবে, সিস্টেম যদি নিজে কাজ করে তখন কৃতকাজ পজিটিভ। আচ্ছা, সিস্টেমকে কাজ করার জন্য কি আমরা শক্তি দিতেছি? আমরা কি সিস্টেমকে বলছি এই যে নে 20 জুল শক্তি কাজ কর? দেই নাই কিন্তু। তাহলে সিস্টেম কাজ করবে কেমনে? সিস্টেম নিজের শক্তি ব্যবহার করে কাজ করবে। আবার সিস্টেম যদি এখানে প্রসারিত হইতে চায়, ধরো এই পিস্টন উপরের দিকে উঠতেছে, মানে কি সিস্টেম প্রসারিত হচ্ছে,
মানে সিস্টেম নিজে কাজ করতেছে। সিস্টেম যদি নিজে কাজ করে তার জন্য শক্তি লাগবে না? শক্তি লাগবে। এই শক্তির সোর্স দুইটা হইতে পারে। একটা হচ্ছে আমরা যদি বাইরে থেকে তাপ শক্তি দেই, সেটা ব্যবহার করে সিস্টেম কাজ করতে পারে, কাজ করার জন্য তো শক্তি লাগবে। আর আমরা যদি বাইরে থেকে তাপ শক্তি না দেই, তখন সিস্টেম কেমনে কাজ করবে? সিস্টেমের নিজের অভ্যন্তরীণ শক্তি আছে না, সেটা ব্যবহার করে সিস্টেম কাজ করবে। তো সিস্টেম যদি নিজের অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে কাজ করে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কি বাইরে যাবে? তোমার কাছে 50 জুল শক্তি আছে, তুমি সেটার মধ্যে থেকে 30 জুল খরচ করে কাজ করলা, তোমার শক্তির পরিমাণ কি বাইরে গেল? না, কমে গেল। তাহলে সিস্টেম যদি নিজের অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে কাজ করে, তখন তার অভ্যন্তরীণ শক্তি কমবে না? অবশ্যই কমবে। এজন্যই যখন কৃতকাজ পজিটিভ, মানে সিস্টেম নিজে কাজ করতেছে, তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নেগেটিভ, তার অভ্যন্তরীণ শক্তি কমে যাইতেছে, কারণ সে নিজের শক্তি ব্যবহার করে কাজ করতেছে। আর যখন কৃতকাজ নেগেটিভ, তখন কি হচ্ছে? যখন কৃতকাজ নেগেটিভ, তখন সিস্টেম সংকুচিত হচ্ছে। সিস্টেম কখন সংকুচিত হবে? যখন বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা হবে। বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা মানে কি? যে কাজ করে তার শক্তি খরচ হয়, যার উপর কাজ করে সে শক্তি গেইন করে বা অর্জন করে। তাহলে বাইরে থেকে যদি সিস্টেমের উপর কাজ করা হয়, সিস্টেম কি শক্তি হারাবে? না, সিস্টেম শক্তি অর্জন করবে। সেই শক্তি কোথায় যাবে? সেই শক্তি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হিসেবে জমা হবে। তাহলে যখন আমরা বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করব, আমরা টেকনিক্যালি সিস্টেমকে এনার্জি দিচ্ছি। কাজও আসলে একটা ওয়ে অফ ট্রান্সফার অফ এনার্জি। সো আমরা যখন কাজ করতেছি সিস্টেমের উপর বাইরে থেকে, আমরা সিস্টেমকে এনার্জি দিচ্ছি, সিস্টেম কি করবে? সেটাকে নিজের অভ্যন্তরীণ শক্তি হিসেবে স্টোর করবে। তো যখন বাইরে থেকে কাজ করা হচ্ছে, যখন কৃতকাজ নেগেটিভ, তখন সিস্টেমের শক্তি বাইরে যাইতেছে। এর জন্য সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে পজিটিভ। বুঝছো? এই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সামারি। ওকে, এটা কখন হবে? এটা হবে যখন সিস্টেম প্রসারিত হবে। কি হবে? সিস্টেম, আমি একটু পরে আরেকটু গুছাই লিখে দিচ্ছি, আবার তো লেখো, প্রসারিত হবে। এটা কখন হবে? কখন কৃতকাজ নেগেটিভ হয়? যখন সিস্টেম সংকুচিত হবে। কি হবে? সিস্টেম সংকুচিত হবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন নাই? ভেরি গুড। ওকে, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এখন আসেন আর একটু ডিটেলসে আমরা চাই। ধরো আবার আমি এই ছবিটা আঁকতেছি, সেই একই পিস্টন। ওকে ভাইয়া, একই পিস্টন নিয়ে আপনি এঁকে গেলেন সারা জীবন, আর তো কিছু করতে পারলেন না। কি আর করব বলো, একটাই জীবন, বেদনা ভরা। সেখানে পিস্টন ছাড়া আর আঁকার মতো তেমন কিছু নাই গো। কারো ছবি যে আঁকবো, যাই হোক কোনো একদিন। ওকে, দেখো এই বরাবর হচ্ছে আমাদের পিস্টনের এই, ওকে, আর এই বরাবর হচ্ছে এই, এটা হচ্ছে আমাদের পিস্টনের হ্যান্ডেল। ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের পিস্টন। এখন আমার সিস্টেমের ভিতর কি রাখা আছে? সিস্টেমের ভিতর রাখা আছে হচ্ছে আইডিয়াল গ্যাস। কি? আইডিয়াল গ্যাস। ওকে, এখন আমি সিস্টেমটাকে সংকুচিতও করতে পারি, প্রসারিতও করতে পারি, বাট যেটাই করি না কেন আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় করব। কেন ভাইয়া অন্য কোনো প্রক্রিয়ায় কেন করব না? এখন পড়ালেখা করতেছি কি নিয়ে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে। এর জন্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় করব। তাহলে দেখেন, আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমকে কি করতে পারি? প্রসারিত করতে পারি। আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমকে সংকুচিতও করতে পারি। ধরেন শুরুতে সিস্টেমের প্রেসার ছিল P1, ভলিউম ছিল V1, টেম্পারেচার ছিল হচ্ছে T1। এগুলো শুরুতে, ইনিশিয়ালি। এই অবস্থা থেকে আমি সিস্টেমকে প্রসারিতও করব, আমি সিস্টেমকে সংকুচিতও করব। তাহলে আসো প্রথমে আমরা যেটা করব, আমরা হচ্ছে সিস্টেমকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করব, যেটার আমরা নাম দিচ্ছি রুদ্ধতাপীয় প্রসারণ। কি? রুদ্ধতাপীয় প্রসারণ। এই জিনিস কিন্তু তোমার সামনে আরো 1000 বার আসবে যখন তুমি থার্মোডাইনামিক্সের ইঞ্জিন পড়তে যাবা। ইঞ্জিনের মধ্যে যাও, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচন, প্রত্যেকটা জিনিস আবার তোমার সামনে আসবে। একটা বার ভালো মতো বুঝে নাও, তাইলে আর কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, রুদ্ধতাপীয় প্রসারণ মানে কি? মানে হচ্ছে সিস্টেমটা প্রসারিত হবে, পিস্টন উপরের দিকে উঠবে, মানে সিস্টেমের আয়তন বৃদ্ধি পাবে। তাহলে এই প্রক্রিয়ায় কি হবে? সিস্টেমের আয়তনের পরিবর্তন হবে পজিটিভ, মানে সিস্টেমের আয়তন কি হবে? বৃদ্ধি পাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সিস্টেমের আয়তন যদি বৃদ্ধি পায়, তাহলে কৃতকাজ কি ধনাত্মক না ঋণাত্মক? অবশ্যই ধনাত্মক। তার মানে কৃতকাজ ডেল ডাব্লিউ হবে কি? পজিটিভ। কত হবে সেটা পরের কথা, বাট পজিটিভ হবে, এতটুকু আগে লেখো। ঠিক আছে? ওকে, ওকে ভাইয়া, গেল। আচ্ছা ভাইয়া, সিস্টেমের প্রেসার কি চেঞ্জ হবে? হ্যাঁ, সিস্টেমের প্রেসারও চেঞ্জ হবে। কেমনে চেঞ্জ হবে?
মানে কোন প্রসেসে চেঞ্জ হবে? আমি যদি ভলিউম ডাবল করি প্রেশার কি ডাবল হবে? ভলিউম যদি অর্ধেক করি তাহলে কি প্রেশার অর্ধেক হবে? এটা এক্স্যাক্টলি বলাটা টাফ, মানে টাফ মানে হচ্ছে এখন পর্যন্ত টাফ, কারণ আমরা ফর্মুলাটা এখনো শিখি নাই, ফর্মুলা অনুযায়ী চেঞ্জটা হবে। বাট এতটুকু তুমি জেনে রাখতে পারো, ভলিউম যদি তুমি বাড়াও অবশ্যই প্রেশার কি হবে? কমবে। সো যখন রুদ্ধতাপীয় প্রসারণটা হবে তখন প্রেশার অ্যাকচুয়ালি কি করবে? প্রেশার কমে যাবে। লেখো কেন কমবে সেটা পরে দেখতেছি, আগে লেখো প্রেশার কি হবে? প্রেশার কমে যাবে। ওকে, তাহলে ভলিউম বাড়তেছে, কৃতকাজ হচ্ছে পজিটিভ, এবং প্রেশার কি হচ্ছে? প্রেশার কমে যাচ্ছে। ওকে ভাই, টেম্পারেচার কি কমে যাবে না বেড়ে যাবে? এটা কেমনে বুঝবো? দেখো এটারও বুঝার ওয়ে আছে। আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য যেন কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য হচ্ছে ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ। আচ্ছা, ডেল ইউ মানে কি? যে কোনো প্রক্রিয়ার জন্য ডেল ইউ হচ্ছে মাইনাস এনসিভি ডেল্টা টি, তাই না? এটাই তো। এখন তুমি বলতেছো যে ভাইয়া কৃত কাজটা হচ্ছে পজিটিভ, আমি যখন রুদ্ধতাপীয় প্রসারণ ঘটাচ্ছি তখন কৃত কাজ কি? পজিটিভ। তার মানে ডেল ডাব্লিউ হচ্ছে পজিটিভ। ডেল ডাব্লিউ কখন পজিটিভ হবে? যখন ডেল টি নেগেটিভ হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। কেন? দেখো ডেল ডাব্লিউ মানে হচ্ছে মাইনাস এন সিভি ডেল্টা টি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। এন এর মান তো সবসময় পজিটিভ, সিভিও তো সবসময় পজিটিভ। পজিটিভ বা নেগেটিভ হইতে পারে কার মান? এই ডেলটির মান। তাপমাত্রা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ডেলটির মান হবে পজিটিভ, তাপমাত্রা যদি হ্রাস পায় সেক্ষেত্রে ডেলটির মান হবে নেগেটিভ। এখন ধরো তাপমাত্রা বৃদ্ধি পেলে, তুমি বললে যে হ্যাঁ তাপমাত্রা তো বৃদ্ধি পাইছে, তাহলে ডেলটির মান কি হবে? পজিটিভ। পজিটিভ আর নেগেটিভ গুণ হয়ে কি হবে? নেগেটিভ। তখন তো কৃতকাজ নেগেটিভ হয়ে যাবে। বাট রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেমকে যখন তুমি প্রসারিত করতেছো, কৃতকাজ কি আসছে? পজিটিভ আসছে। এটা তখনই সম্ভব যখন ডান পাশে ডেলটি নেগেটিভ আসবে। ডেলটি নেগেটিভ আসা মানে কি? ডেলটি নেগেটিভ আসা মানে হচ্ছে তাপমাত্রা হ্রাস পাইছে। ঠিক আছে, ডেলটি নেগেটিভ মানে কি? ডেলটি নেগেটিভ মানে হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার হ্রাস পাইছে। ঠিক আছে, লেখো টেম্পারেচার হ্রাস পাবে। ওকে, সো এই হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণের কাহিনী। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণে প্রেসার, ভলিউম, টেম্পারেচার তিনটাই কিন্তু চেঞ্জ হবে। চেঞ্জ হবে না কে? চেঞ্জ হবে না হচ্ছে তাপ শক্তি। তাপ শক্তি চেঞ্জ হবে না মানে হচ্ছে তাপ শক্তির কোনো আদান প্রদান হবে না। এই প্রক্রিয়াটাতে তাপ শক্তির পরিবর্তন বা সিস্টেমের সাথে পরিবেশের তাপ শক্তির আদান প্রদান কত হবে? শূন্য। বাকি সব চেঞ্জ হবে। অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে, কৃতকাজ আসবে আমাদের একটা, চাপ চেঞ্জ হবে, ভলিউম চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ হবে, সব চেঞ্জ হবে। তাহলে দেখেন রুদ্ধতাপীয় প্রসারণে আয়তন বাড়তেছে, কৃতকাজ আসতেছে পজিটিভ, প্রেসার কমে যাবে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি আসবে? কৃতকাজ যদি পজিটিভ হয় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অবশ্যই নেগেটিভ আসবে, এবং যেহেতু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নেগেটিভ তার মানে কি? তাপমাত্রা কমে গেছে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কখন নেগেটিভ হয়? যখন টেম্পারেচার কমে যায়। ওকে, সো চল তুমি এটাও একটু লিখে রাখতে পারো যে এখানে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি আসবে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আসবে নেগেটিভ। এই হচ্ছে পুরা রুদ্ধতাপীয় প্রসারণ। অনেকবার এই জিনিস ফেস করবা। সো রুদ্ধতাপীয় প্রসারণে কি কি হয় একটাবার একটু নোট ডাউন করে রাখো। আমি একটু পয়েন্টও করে দিই কোনটা কোনটা লাগবে আমাদের। এটা খুব বেশি লাগবে না, এইটা লাগবে। ওকে, এইটা আমাদের লাগবে, এইটা হচ্ছে আমাদের লাগবে, এবং এইটা হচ্ছে আমাদের লাগবে। এই পাঁচটা ব্যাপার একটু মাথায় রাখা লাগবে। যখন আমি একটা সিস্টেমকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করতেছি তখন সিস্টেমের মধ্যে এই পরিবর্তনগুলো আসবে, কিন্তু তাপ শক্তির কোনো আদান প্রদান হবে না, যেহেতু এটা অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, গুড। এবার আসেন রুদ্ধতাপীয় সংকোচন। কি ভাইয়া রুদ্ধতাপীয় সংকোচন? সংকোচন আবার কেন? আচ্ছা, আমি কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমকে সংকুচিত করতে পারি না? অবশ্যই পারি। তো সেটা যদি করি তাইলে কি হবে? আসো লেখো রুদ্ধতাপীয় সংকোচন। কি? রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, সংকোচন মানে কি বলো? সংকোচন মানে ভাইয়া ভলিউম বৃদ্ধি পাবে না, সংকোচন মানে ভলিউম হ্রাস পাবে। তাহলে রুদ্ধতাপীয় সংকোচনে আয়তনের পরিবর্তন কি হবে বলো তো দেখি? আয়তনের পরিবর্তন হবে নেগেটিভ। আয়তনের পরিবর্তন যদি নেগেটিভ হয় তাহলে কৃতকাজ কি হবে? কৃতকাজ হবে নেগেটিভ। কৃতকাজ নেগেটিভ মানে কি? মানে বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা হয়েছে, এখানে কি সিস্টেম নিজে কাজ করছে। তাহলে এগুলো একটু লিখে রাখতে পারো, তোমরা আবার এগুলো ভুলে যাও, তোমাদের আর কি বলবো। এখানে হচ্ছে সিস্টেম নিজে কাজ করছে। কি হয়েছে? সিস্টেম নিজে কাজ করেছে। ওকে, সিস্টেম নিজে কাজ করেছে। আর এখানে যখন রুদ্ধতাপীয় সংকোচন তখন কি সিস্টেম নিজে কাজ করবে না? কৃতকাজ নেগেটিভ ভাই, বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা হয়েছে। কি? বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা হয়েছে।
বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা হয়েছে, ঠিক আছে, উপর কি করা হয়েছে, কাজ করা হয়েছে, গেল, একদম ইজি। ওকে, এখন যদি বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা হয়, প্রেসার কি বাড়বে না কমবে? দেখো, ভলিউম যেহেতু কমতেছে রুদ্ধতাপীয় সংকোচনে, প্রেসার এখানে অবশ্যই বাড়বে। কতটুকু বাড়বে সেটা আমরা শিখবো ফর্মুলা থেকে, বাট আপাতত মাথায় রাখো এখানে প্রেসারটা কি হবে, প্রেসারটা হচ্ছে বৃদ্ধি পাবে, প্রেসার বৃদ্ধি পাবে। ঠিক আছে ভাইয়া, বুঝলাম, আপনার কথা বিশ্বাস করলাম। ভলিউম কমতেছে, প্রেসার বাড়তেছে, সবই ঠিক আছে। টেম্পারেচার কি হবে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে দেখো, সেটাও একটু দেখাই দেই। আমরা জানি ডেল কিউ না, ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ। কার জন্য? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। ডেল ইউ মানে কি? ডেল ইউ মানে হচ্ছে মাইনাস এনসিভি ডেল্টা টি। ঠিক আছে, ওকে। এখন ডেল ডাব্লিউটা কি আসছে? ডেল ডাব্লিউটা আসছে হচ্ছে নেগেটিভ। আচ্ছা, ডেল ডাব্লিউ নেগেটিভ আসছে মানে কি? মানে হচ্ছে ডেল ইউটা পজিটিভ, তাই না? এটার মানে কি? এটার মানে হচ্ছে ডেল ইউটা পজিটিভ। যখন ডেল ইউ পজিটিভ আসবে তখন প্লাস মাইনাসে ডেল ডাব্লিউটা মাইনাস থেকে যাবে। তার মানে এখানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে, সেটাই তো হওয়ার কথা। বাইরে থেকে তুমি সিস্টেমের উপর কাজ করছো মানে কি? সিস্টেমকে তুমি এনার্জি দিচ্ছ, সেই এনার্জি সিস্টেম নিজের কাছে স্টোর করবে। তাপ শক্তির তো কোনো পরিবর্তন এখানে নাই, পুরোটাই যাবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে। তার মানে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এখানে বাড়বে, যেহেতু আমরা বাইরে থেকে সিস্টেমকে এনার্জি দিছি। ওকে, এর জন্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পজিটিভ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আসবে কি? পজিটিভ। বুঝেছ? সহজ। বলো, তাপমাত্রার পরিবর্তন কি আসবে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পজিটিভ মানে কি? মানে তাপমাত্রা বৃদ্ধি পাইছে, ডেলটি কি? পজিটিভ। তাপমাত্রার পরিবর্তন কি আসবে? পজিটিভ। বুঝেছ? সো ইনফরমেশন আপনার মাথায় রাখা লাগবে। এগুলো মনে না থাকলে কিন্তু জীবন বেদনা, ঠিক আছে? তখন কিন্তু আমি যা বাঁচাতে পারবো না। এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে রাখতে হবে। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে বলো, এখানে কি তাপ শক্তির পরিবর্তন হবে? রে না, তাপ শক্তির কোনো পরিবর্তন হবে না। তাপ শক্তির পরিবর্তন কত? 0। বা তাপ শক্তির কোনো আদান প্রদান হবে না। তাপ শক্তির আদান প্রদান কত? 0। ওকে, তবে রুদ্ধতাপীয় সংকোচন হোক বা প্রসারণ, তাপ শক্তির কোনো রকম আদান প্রদান হবে না। প্রসারণের ক্ষেত্রে আয়তন বাড়বে, চাপ কমবে, তাপমাত্রা কমবে। ওকে, আয়তন যদি বাড়ে, চাপ তাপমাত্রা দুটাই কমবে। ওকে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, যে তাপমাত্রা কমতেছে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, আর কৃত কাজটা কি হবে? পজিটিভ। ওকে, আর রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে আয়তন কমবে, কৃত কাজ নেগেটিভ, চাপ বাড়বে, তাপমাত্রা বাড়বে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পজিটিভ। ঠিক আছে? তাহলে বলো, রুদ্ধতাপীয় প্রসারণে বাড়তেছে কার কার মান? চিন্তা করে দেখো তো, কার কার মান বাড়তেছে? ভলিউমের মান বাড়তেছে এবং কৃত কাজটা হচ্ছে পজিটিভ। ওকে, কমতেছে কার কার মান? প্রেসারের মান কমতেছে, টেম্পারেচারের মান কমতেছে, অভ্যন্তরীণ শক্তির মান কমতেছে। এটা ইউ 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 আর ভি কে গুলায়ও না, ঠিক আছে? এটা হচ্ছে ইউ। মনে থাকবে। রুদ্ধতাপীয় সংকোচনে কার কার মান বাড়তেছে, কার কার মান কমতেছে? দেখো, এখানে ভলিউমের মান কমতেছে, কৃত কাজটা হচ্ছে নেগেটিভ। বাড়তেছে কার মান? প্রেসারের মান বাড়তেছে, টেম্পারেচারের মান বাড়তেছে, অভ্যন্তরীণ শক্তিও বাড়তেছে। এই জিনিসগুলা কিন্তু খুব ভালো মতো মাথায় রাখা লাগবে, নাইলে কিন্তু জীবন বেদনা। পরীক্ষার হলে খালি এদিক ওদিক তাকাবা, আয় হায় কি যেন বলছিল ভাইয়া, মনে রাখিস, লিখে দিলাম সুন্দর করে। ঠিক আছে, ওকে, কাহিনী শেষ। ওকে, এবার হচ্ছে পরীক্ষায় তোমাকে সবসময় বলবে না যে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কে বলেন ভাই, তাহলে আমি কেমনে বুঝবো এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া? বোঝার জন্য কিছু শব্দ আছে, সেই শব্দগুলো দেখে আমাদের বোঝা লাগবে যে হ্যাঁ, এখানে তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা বলা হয়েছে। ভাইয়া কে সেই শব্দ বলেন তো দেখি, মুখস্থ করে ফেলবো আজকে। খুব বেশি কঠিন কিছু না, জাস্ট মাথায় রাখা লাগবে। যদি কোনো প্রক্রিয়া খুব দ্রুত সংঘটিত হয়, কি যদি কোনো প্রক্রিয়া অনেক ফাস্ট, একদম র্যাপিডলি সংঘটিত হয়, তখন আমরা সেই প্রক্রিয়াকে কি বলবো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা এমন একটা প্রক্রিয়া যেটা খুবই দ্রুত সংঘটিত হওয়া লাগবে, খুবই দ্রুত সংঘটিত হতে হবে। ওকে, তাহলে প্রশ্নে যদি লেখা থাকে যে একটা প্রক্রিয়া অনেক দ্রুত সংঘটিত হয়েছে, তখন আমরা কি বুঝবো কার কথা বলা হয়েছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা বলা হয়েছে। এখানে একটা কনফিউশন তৈরি হয় যে ভাই কেন কেন দ্রুত সংঘটিত হওয়া লাগবে? দ্রুত সংঘটিত না হইলে কি সমস্যা? দেখো, প্রথমত এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটা সম্পূর্ণ আইডিয়াল প্রসেস। কি প্রসেস? আইডিয়াল প্রসেস। কেন ভাইয়া, ওর কোনো বাস্তব অস্তিত্ব নাই? নাই।
রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনো বাস্তব অস্তিত্ব নাই, ঠিক আছে? এটার কোনো বাস্তব অস্তিত্ব নাই। একটা পারফেক্ট রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস ঘটানো সম্ভব না, ঠিক আছে? বাস্তব অস্তিত্ব নাই। তুমি তাপ শক্তির আদান প্রদান একদম পুরো বন্ধ করে দিতে পারবা না, পুরো জিরো বানানো পসিবল না আসলে। ওকে, বাস্তব অস্তিত্ব নাই। আমরা যত সামনে যাব তত আরো বুঝবো যে কেন বাস্তব অস্তিত্ব নাই। আপাতত আমার কথা একটু বিশ্বাসই করে নাও না হয়, ঠিক আছে? ওকে, এখন যদি আমি তাও এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটাইতে চাই, ধরো আইডিয়ালি ঘটাইতে চাই, আইডিয়ালি ঘটানোর জন্য হইলেও এই প্রক্রিয়া খুবই ফাস্ট হওয়া লাগবে। খুবই ফাস্ট না হইলে আইডিয়ালিও এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হওয়া সম্ভব না। কেন? দেখো, ধরো তোমার কাছে একটা সিস্টেম আছে, ঠিক আছে? কি আছে? একটা সিস্টেম আছে। এখন তুমি চাচ্ছ সিস্টেমটাকে প্রসারিত করতে। কি প্রক্রিয়ায় প্রসারিত করতে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এখন তুমি যদি খুবই ধীরে ধীরে এটাকে প্রসারিত করা শুরু করো, ধরো তুমি আস্তে আস্তে প্রসারিত করতেছো, তখন কিন্তু সিস্টেম অপরচুনিটি পাবে হিট এক্সচেঞ্জ করার। মানে সিস্টেমকে আমরা ওই অপরচুনিটি দিব না সে যেন হিট এক্সচেঞ্জ করতে পারে, এই অপরচুনিটি আমরা ওকে দিবই না। এত ফাস্ট রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংঘটিত হবে যেন সিস্টেম বুঝতেই না পারে কিছু হয়েছে, বুঝার আগেই যেন প্রক্রিয়া শেষ হয়ে যায়। ও যে তাপ শক্তির আদান প্রদান করবে, সিস্টেম তাপ শক্তির আদান প্রদান করার জন্য তো একটু সময় লাগবে। ও যে পরিবেশকে বলবে দাও একটু তাপ শক্তি দাও, বা পরিবেশকে বলবে যে নাও একটু তাপ শক্তি নাও আমার কাছ থেকে, তার জন্যও তো একটু সময় লাগবে। বাট এই প্রক্রিয়া এতই ফাস্ট সংঘটিত হবে, এই তাপ শক্তি আদান প্রদানের সময়টাই পাবে না সিস্টেম, ঠিক আছে? এর জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে খুবই ফাস্ট সংঘটিত হতে হয়, ঠিক আছে? খুবই ফাস্ট, ব্লিঙ্ক অফ অ্যান আই, চোখের একটা ব্লিঙ্কের মধ্যে শেষ হয়ে যাবে। ওকে, খুবই ফাস্ট, যেন তাপ শক্তি আদান প্রদানের বা কিউ ট্রান্সফারের সুযোগই না পায়। ওকে, ট্রান্সফারের সুযোগই না পায়। ওকে, তখন এটাকে আমরা কি বলবো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কারণ তাপ শক্তি আদান প্রদানের সুযোগই পাচ্ছে না, সেক্ষেত্রে তাপ শক্তির আদান প্রদান হবে না। আর যে সিস্টেম আর পরিবেশের মধ্যে তাপ শক্তির আদান প্রদান না হয়, তখন সেটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস। যেমন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বেশ কিছু প্রক্রিয়া আছে, সেগুলোকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, বাট পুরাপুরি রুদ্ধতাপীয় প্রক্রিয়া না, আমরা অলমোস্ট রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাছাকাছি বলে ধরে নেই। যেমন এক্সাম্পল হিসাবে কি হইতে পারে, কয়েকটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হইতে পারে হচ্ছে বোম ব্লাস্ট, ঠিক আছে? এক্সাম্পল ধরো বুম ব্লাস্ট। ওকে, তার প্রথম কয়েক ন্যানো সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড, ওকে, বোম ব্লাস্টিং এর একদম প্রথম কয়েক মাইক্রো সেকেন্ডের কথা চিন্তা করতে পারো। সেখানে খুবই অল্প সময়ের মধ্যে একটা অগ্নিগোলক চারদিকে বড় আকারে ছড়ায় যাচ্ছে। এত অল্প সময় যে পরিবেশের সাথে সে আসলে বা ওই গোলকটা হিট এক্সচেঞ্জ করার সময় পাবে না। মানে একটু তো সময় লাগবে পরিবেশের মধ্যে পুরা হিটটা ছড়ায় যাইতে, বাট একদম ইনিশিয়ালি কয়েক মাইক্রো সেকেন্ডে সে কিন্তু ওই সময়টাই পাবে না হিটটা এক্সচেঞ্জ করার জন্য। জিনিসটা এক্সপ্যান্ড করবে, প্রসারিত হবে। যেমন ধরো তুমি এখানে একটা বোম ড্রপ করলা, লেটস সাপোজ, এই করলা না, মনে মনে চিন্তা করো, ধরো করলা। ওকে, তখন কি হবে বলো? এখানে একটা অগ্নিগোলক তৈরি হবে, এরকম এরকম একটা অগ্নিগোলক তৈরি হবে। ধরো কয়েক মিলি সেকেন্ডের মধ্যে জিনিসটা এভাবে এক্সপ্যান্ড করে গেছে। এখন এই যে এক্সপ্যানশনটা হইলো, এটা কি সমষ্ণ প্রক্রিয়া নাকি? অবশ্যই না। আমরা যদি আইডিয়ালি চিন্তা করি, আইডিয়ালি এটাকে আমরা অলমোস্ট রুদ্ধতাপীয় প্রক্রিয়া ধরতে পারি। কারণ প্রথম কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে এই যে এক্সপ্যানশনটা হয়েছে, এত অল্প সময়ে এই সিস্টেমটুকু বা এই ভিতরে থাকা গ্যাসটুকু বাইরের পরিবেশের সাথে তাপ শক্তি আদান প্রদানের সুযোগই পায় নাই। ওকে, দেন তুমি সেকেন্ড যেটা চিন্তা করতে পারো সেটা হচ্ছে টায়ার ব্রাস্ট হওয়া। আমাদের সাইকেলের যে টায়ার আছে না, বা গাড়ির ধরো যে চাকা হয়, সেই চাকার যে টায়ার আছে বা টায়ারের ভিতরে টিউব আছে, সেটা ব্রাস্ট হওয়া। ওকে, টিউব ব্রাস্ট বা টায়ার ব্রাস্ট। ওকে, এটাও কি? এটাও হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যে টায়ারটা হঠাৎ করে ব্রাস্ট হচ্ছে, একদম মুহূর্তের মধ্যে হচ্ছে না। টায়ার ব্রাস্ট হওয়ার জন্য কি মানে অনেক সময় লাগে, ধরো 10 সেকেন্ড টাট 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 ঠাস, এরকম কিছু হয় না, ধূপ করে ব্রাস্ট হয়ে যায় ভাই। এটা তো চোখের পলকে হয়ে যায়। সো যেই প্রক্রিয়াগুলো খুবই সাডেনলি হয়, হঠাৎ করে হয়, সেগুলাই রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে? সো যেই প্রক্রিয়াগুলা সাডেনলি হবে বা হঠাৎ করে হবে, এই শব্দগুলো তুমি পাবা প্রশ্নের মধ্যে, এগুলোই বলে দিবা। হঠাৎ করে, আকস্মিকভাবে, সাডেনলি বা হঠাৎ করে, বা লেখা থাকতে পারে আকস্মিকভাবে। এই শব্দগুলো দেখলে তোমার বোঝা লাগবে এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা বলা হয়েছে। কারণ এই যে এত দ্রুত প্রক্রিয়া, এত ফাস্ট হওয়ার জন্য তাপ শক্তির আদান প্রদান হয় সম্ভব হয় না। এই জন্য এটাকে আমরা কি বলি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলি। বুঝতে পেরেছো? সহজ আছে না বলো তো?
সহজ কিন্তু আহামরি কঠিন কোনো কিছু না, জাস্ট এতটুকু মাথায় রাখা লাগবে। তাহলে এই শব্দগুলো যদি আমরা দেখি যে কোনো একটা প্রক্রিয়া হঠাৎ করে হচ্ছে, আকস্মিকভাবে হচ্ছে বা খুবই দ্রুত হচ্ছে, আমরা কি বুঝবো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা বলা হয়েছে। এখন এখানেও বললাম একটা কনফিউজড হয়, দেখবা তোমার পরীক্ষায় বলছে একটি গাড়ি চলতেছে, ঠিক আছে, একটা গাড়ি চলতেছে, গাড়ির চাকার ভিতরে কোন প্রক্রিয়া ঘটতেছে? কি গাড়ির চাকার ভিতরে কোন প্রক্রিয়া সংঘটিত হচ্ছে? পোলাপান লিখে এমসিকিউতে আসবে না, হ্যাঁ, গাড়ির চাকার ভিতরে কোন প্রক্রিয়া সংঘটিত হচ্ছে, পোলাপান লিখে দিয়ে আসে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আরে বাবা, চাকা যখন ব্রাস্ট হবে তখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া, চাকার ভিতরে কেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে? গাড়ির চাকার ভিতরে বা টায়ারের ভিতরে চলে হচ্ছে সম-আয়তন প্রক্রিয়া। কি সম-আয়তন প্রক্রিয়া? মাথায় রেখো, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। একটা গাড়ি যখন চলতেছে টায়ারের ভলিউম কি ফিক্সড না? হ্যাঁ, কিছুটা দূরত্ব যাওয়ার পর বা একটা সার্টেন ডিস্টেন্স কভার করার পর হয়তো বা তার হাওয়া কিছুটা কমে যাবে, তখন ভলিউম একটু কমে আসবে। বাট একটা সার্টেন ট্রিপের জন্য বা ছোট্ট কিছুটা ডিস্টেন্সের জন্য আমরা তো তার ভলিউমকে কনস্ট্যান্ট ধরতেই পারি। সো যখন একটা গাড়ি চলে তার টায়ারের ভিতর যে তাপগতীয় প্রক্রিয়াটা সংঘটিত হয় সেটা হচ্ছে সম-আয়তন প্রক্রিয়া। যখন সেই টায়ারটা ব্রাস্ট হয় তখন হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া? বুঝেছ? এখন এখানেও একটা প্রশ্ন হইতে পারে, সেটা হচ্ছে যখন একটা গাড়ির চাকা ব্রাস্ট হবে, ধর একটা এমসিকিউ আসছে, যখন একটা গাড়ির চাকা কি হবে? ব্রাস্ট হবে, তখন কি তার চারপাশে তাপমাত্রা বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? তুমি তো বলবা আরে ভাই ব্রাস্ট হইছে, তাপমাত্রা তো ভাই অবশ্যই বৃদ্ধি পাওয়ার কথা না। যখন ব্রাস্ট হবে তখন কিন্তু তাপমাত্রা হ্রাস পাবে। কি বলেন ভাই, কিভাবে তাপমাত্রা হ্রাস পাবে? আচ্ছা, একটা গাড়ির চাকা ব্রাস্ট হয়েছে বা টায়ার ব্রাস্ট হয়েছে, তার মানে কি এখন এখানে একটা প্রসারণ ঘটবে না? এখানে সংকোচন ঘটবে? অবশ্যই না। কি ঘটবে? প্রসারণ ঘটবে। যদি রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে সেখানে কি তাপমাত্রা বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? ভাইয়া ভুলে গেছি, এই মাত্র পরে আসছি, যখন রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে তখন টেম্পারেচার কি হয়? হ্রাস পায়। তার মানে যখন গাড়ির চাকা ব্রাস্ট হবে বা টায়ার ব্রাস্ট হবে তার আশেপাশে কি তাপমাত্রা বৃদ্ধি পাবে? না, টেম্পারেচার কি হবে বলো তো? টেম্পারেচার ফল করবে বা টেম্পারেচার হ্রাস পাবে। টেম্পারেচার হ্রাস পাবে। কেন যেন হ্রাস পাবে? কারণ এটা রুদ্ধতাপীয় প্রসারণ। এটা কি? এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। ওকে, এর জন্য। বুঝেছ? কোনো কনফিউশন আছে? থাকা উচিত না, সহজ কিন্তু একদম। হ্যাঁ, সেগুলো ভুল হবে বলো তো? ভুল যেন না হয়, ভুল হলে কিন্তু বকা দিবনি। পারবো? ওকে, সো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে খুবই সুন্দর একটা আইডিয়া চলে আসছে। তাহলে আমরা যেটা বুঝলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আসলে প্রেসার, ভলিউম, টেম্পারেচার সবকিছুই চেঞ্জ হয়। অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন আছে, কৃতকাজও আছে। নাই কেবল কি? নাই কেবল হচ্ছে তাপ শক্তির কোনো পরিবর্তন বা তাপ শক্তির কোনো আদান প্রদান। আর একটা জিনিসের পরিবর্তন নাই, সেটা হচ্ছে এনট্রপি। আমরা যদিও এখনো এনট্রপি নিয়ে পড়াশোনা করি নাই, বাট তুমি চাইলে একটু লিখে রাখতে পারো স্পেশাল নোট দিয়ে। সামনে আমরা গিয়ে পড়াশোনা করবো, লেখো একটা স্পেশাল নোট দাও। স্পেশাল নোট। কি স্পেশাল নোট ভাইয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন শূন্য হয়। এটা আমরা সামনে গিয়ে পড়বো, সমস্যা নেই, আপাতত জাস্ট লিখে রাখো। এনট্রপির পরিবর্তন কত? এনট্রপির পরিবর্তন বা চেঞ্জ ইন এনট্রপি হচ্ছে 0। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি কনস্ট্যান্ট থাকে। কি কনস্ট্যান্ট থাকে? এনট্রপি কনস্ট্যান্ট থাকে। বুঝেছ? সহজ একদম, একদম ইজি। ক্লিয়ার গাইস? ওকে, কনফিউশন নাই কোনো? গুড। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি। আমার মনে হচ্ছে এখানে এটাকে, এই ইয়াটাকে বিচ্ছিন্ন সিস্টেম বলা উচিত না। বলো কেন উচিত না? আমি লিখছিলাম এখানে বিচ্ছিন্ন সিস্টেম, বাট এটাকে আসলেই বিচ্ছিন্ন সিস্টেম না, এটা আসলে বদ্ধ সিস্টেমই হবে। কি বলেন ভাই, এটা বদ্ধ সিস্টেম হবে কেন ভাইয়া? এখানে তো কোনো তাপ শক্তির আদান প্রদান হচ্ছে না। তাপ শক্তির আদান প্রদান হচ্ছে না, ঠিক আছে, শক্তির তো আদান প্রদান হচ্ছে। আয় হায় ভাইয়া, চিন্তাই তো করি নাই, তখনও বলছিলাম চিন্তা করো নাই মানে, যখন এটা লিখছিলাম তখনও আমি বলছিলাম যে এখানে শক্তির আদান প্রদান হচ্ছে। কেমনে শক্তির আদান প্রদান হচ্ছে চিন্তা করে দেখো। কাজ করতেছি আমরা, কাজের মাধ্যমে শক্তির আদান প্রদান হচ্ছে। এনার্জির যে এক্সচেঞ্জ সেটা দুইভাবে হইতে পারে, মানে আমাদের এই থার্মোডাইনামিক্সের মধ্যে। একটা হচ্ছে তাপ শক্তির মাধ্যমে, সিস্টেমকে তুমি তাপ শক্তি দিলা বা সিস্টেম থেকে তাপ শক্তি বের করে নিলা, সেটা হচ্ছে ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে ক্যান বি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম বা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তুমি যদি সিস্টেমের উপর কাজ করো তখন তুমি টেকনিক্যালি সিস্টেমকে এনার্জি দিচ্ছ। তো সিস্টেম যদি নিজে কাজ করে তখন সিস্টেম থেকে এনার্জি বাইরে বের হয়ে যাচ্ছে। তাহলে সিস্টেম আর পরিবেশের মধ্যে শক্তির আদান প্রদান তো হচ্ছেই। তো এখানে যদিও তাপ শক্তির আদান প্রদান হচ্ছে না, চাইলে লিখে রাখতে পারো, এখানে যদিও তাপ শক্তির আদান প্রদান হচ্ছে না, তাপ শক্তির আদান
প্রদান হচ্ছে না বাট শক্তির আদান প্রদান হচ্ছে। কি হচ্ছে? শক্তির আদান প্রদান হচ্ছে। কিভাবে হচ্ছে? কাজের মাধ্যমে। কিভাবে হচ্ছে শক্তির আদান প্রদান? শক্তির আদান প্রদান হচ্ছে কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। আমরা বাইরে থেকে কাজ করতেছি মানে সিস্টেমকে শক্তি দিচ্ছি, সিস্টেম নিজে কাজ করতেছে মানে সিস্টেম থেকে বাইরে শক্তি আসতেছে, তার মানে এনার্জির কিন্তু ট্রান্সফার হচ্ছে। এবং যদি সিস্টেম আর পরিবেশের মধ্যে এনার্জি ট্রান্সফার হয় তখন সেটা অবশ্যই বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম না। বিচ্ছিন্ন সিস্টেম হলে কোনো রকম শক্তির আদান প্রদান হওয়া যাবে না। ওকে, গুড, আই গেস বুঝতে পারছি। ঠিক আছে, আসো সামনে আগে। এবার হচ্ছে আমরা কিছু সমীকরণ নিয়ে পড়াশোনা করব। ওকে, কি সমীকরণ ভাইয়া? যেমন ধরো আমরা যখন সমষ্ণ প্রক্রিয়া পড়ছিলাম তার জন্য একটা সূত্র ছিল বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলতো? PV ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে সমষ্ণ প্রক্রিয়ায় প্রেসার এবং ভলিউমের গুণফল সবসময় কনস্ট্যান্ট থাকবে। এখন আমরা পড়তেছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো প্রেসার আর ভলিউমের গুণফল কনস্ট্যান্ট থাকবে না, তাইলে কি হবে সেটা বোঝার আগে আপনি প্রথমে দুইটা ছবি আঁকবেন। কেন দুইটা ছবি আঁকবো? ধরো বুঝার জন্য। ইস, তোমরা এমন করো কেন? তোমরা আঁকো না, এত প্রশ্ন করলে হবে না, আঁকো, তারপর দেখতেছি তোমাদের প্রশ্ন। ধরো এটা হচ্ছে প্রথম অবস্থা। এটা কি? এটা হচ্ছে প্রথম অবস্থা। এখন তুমি এখানে রুদ্ধতাপীয় সংকোচনও করতে পারো, রুদ্ধতাপীয় প্রসারণও করতে পারো, একই কথাই হবে, ফর্মুলা তো সেমই আসবে। এটা হচ্ছে দ্বিতীয় অবস্থা, মানে ওটা হচ্ছে শুরুর অবস্থা এবং এটা হচ্ছে শেষের অবস্থা। আচ্ছা, শুরুর অবস্থা থেকে শেষের অবস্থায় আমরা আসলাম কেমনে? আইদার রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে অথবা রুদ্ধতাপীয় প্রসারণের মাধ্যমে। মানে এই সিস্টেমটাকে আমরা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত করব অথবা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করব, যে কোনো একটা। সো ধরো আমরা এখানে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালাইছি। কি চালাইছি? আহা জীবন একটা বেদনা, সরি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে শুরুতে আমার সিস্টেমের প্রেসার ছিল P1, ভলিউম ছিল V1 এবং টেম্পারেচার ছিল T1। রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালানোর পর প্রেসার, ভলিউম আর টেম্পারেচার কি সেম থাকবে? প্রসারণ চালাও, সংকোচন চালাও, যেটাই করো না কেন, না, চেঞ্জ হয়ে যাবে। তো আমি ধরলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালানোর পর প্রেসার হচ্ছে P2, ভলিউম হচ্ছে V2 এবং টেম্পারেচার হচ্ছে T2। এখন এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা চালানো হইলো, তার জন্য প্রেসার, ভলিউম, টেম্পারেচার একটা পরিবর্তন আসলো। এই পরিবর্তন তুমি কেমনে বের করবা? তার জন্য পয়সনের একটা সূত্র আছে, পয়সনস ল ফর অ্যাডিয়াবেটিক প্রসেস। লেখো কি? পয়সনস ল। এইটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। ওকে, পয়সনস ল। এটা একটা প্রমাণও আছে, যদিও প্রমাণ কোনো দিন তোমার কাজে লাগবে না, তোমরা চাইলে পরের দিন শিখাবো নি, বাট প্রমাণ আসলে লাগবে না কোথাও এটা, ঠিক আছে? পয়সনস লটা হচ্ছে রুদ্ধতাপীয়, এটা কিন্তু শুধুমাত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এবং তখনই খাটবে যখন এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া তুমি আইডিয়াল গ্যাসের উপর অ্যাপ্লাই করবা। সো আইডিয়াল গ্যাসের উপর যদি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে পয়সনস লটা হচ্ছে PV টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ও মাই গড, এটা আবার কেমন ফর্মুলা, অমন ফর্মুলা। পিটা কি বলো? পিটা হচ্ছে প্রেসার, ভিটা কি? ভলিউম বা আয়তন। গামাটা কি? গামা হচ্ছে তুমি যেই আইডিয়াল গ্যাসের উপর রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা চালাচ্ছ তার সিপি আর সিভি এর অনুপাত। ওই যে পড়ে আসছি না, একানবিক গ্যাসের জন্য 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য হচ্ছে 1.4, বহু পারমাণবিক নন লিনিয়ার গ্যাসের জন্য হচ্ছে 1.33। এটাই হচ্ছে সেই গামা। এই জন্যই বলতেছিলাম যখন তুমি ভলিউম বাড়াবা প্রেসার কমবে, যখন তুমি ভলিউম কমাবা তখন প্রেসার বাড়বে। ব্যস্তানুপাতিক হারে বাড়বে না, বাট বাড়বে, ঠিক আছে? এবং সেটা বাড়বে বা কমবে হচ্ছে এই সম্পর্কটা মেনটেন করে। এটাই আমাদের পয়সনস ল রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য, সেটা রুদ্ধতাপীয় সংকোচন হোক বা প্রসারণ হোক। ওকে, তার মানে যে কোনো অবস্থায় যখন তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালাচ্ছ, যে কোনো অবস্থায় প্রেসার এবং ভলিউম টু দি পাওয়ার গামার যে গুণফল সেটা কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে আমি কি বলতে পারি? শুরুতে প্রেসার এবং ভলিউম টু দি পাওয়ার গামার গুণফল কত? P1 V1 টু দি পাওয়ার গামা। পরবর্তীতে কত? পরবর্তীতে হচ্ছে P2 V2 টু দি পাওয়ার গামা। দুটা কি হবে? অবশ্যই সমান হবে এবং কনস্ট্যান্ট হবে। বুঝেছো? এটাই পয়সনস ল, এটাই আমাদের ম্যাথ করার জন্য লাগবে। ওকে, মাথায় রেখো, এটাই আমাদের ম্যাথ করার জন্য কিন্তু লাগবে। এটা ছাড়া কিন্তু ম্যাথ করা একদম অসম্ভব একটা ব্যাপার হয়ে যাবে। এখন এখান থেকে আমরা আরও দুইটা সূত্র ডিরাইভ করব। কীরকম? যেমন ধরো আমি তোমার বললাম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রেসার দ্বিগুণ করা হইলো, ভলিউম কত গুণ হবে, আয়তন কত গুণ হবে, সেটা তুমি এই ফর্মুলা থেকে বের করতে পারবা। বাট তোমার যদি আমি বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রেসার দ্বিগুণ করা হইলো, তাপমাত্রা কত গুণ হবে,
সেটা কি তুমি এখান থেকে বের করতে পারবা না। আবার যদি বলি ভলিউম দ্বিগুণ করা হইলো, তার জন্য তাপমাত্রা কত গুণ হবে, সেটাও তুমি ফর্মুলা থেকে বের করতে পারবা না। এই ফর্মুলাটা প্রেসার এবং ভলিউমের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তার মানে আমাদের প্রেসার আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক জানা লাগবে এবং ভলিউম আর তাপমাত্রার মধ্যেও সম্পর্ক জানা লাগবে। সেখান থেকে আরো দুইটা ফর্মুলা আসবে। তাহলে আসেন আমরা সেকেন্ড ফর্মুলাটা কেমনে বের করব। দেখো, আদর্শ গ্যাসের ইউনিভার্সাল ফর্মুলা সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। যদি আমার এখানে n মোল গ্যাস থাকে, আমি লিখতে পারি P1V1 is equals to nRT1। সিমিলারলি এখানেও তো n মোল গ্যাসই আছে, লিখতে পারি P2V2 is equals to nRT2। এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল, রুদ্ধতাপীয় হোক, সমুষ্ণ হোক, সময়তন হোক, সমচাপীয় হোক, সব জায়গায় তুমি আইডিয়াল গ্যাস থাকলে এটা অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমরা কি পড়লাম মাত্র, আমরা পড়লাম হচ্ছে P(V⁴ is equals to constant। ঠিক আছে, ওকে। এখন তুমি বললা যে ভাইয়া প্রেসার আর ভলিউম না, ভলিউম আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। তাহলে একটা কাজ করো, এই যে প্রেসার আছে না, প্রেসারকে রিপ্লেস করো। কি দিয়ে রিপ্লেস করবা? আমরা জানি PV is equals to nRT, তাহলে P সমান কি হবে? nRT/V। ওকে, বসাও, এখানে বসাও। P এর পরিবর্তে nRT ডিভাইডেড বাই V মাল্টিপ্লাইড বাই V⁴ is equals to constant। দেখো, উপরে আছে V⁴, নিচে আছে V, কাটাকাটি গিয়ে কি হবে? V⁴ - 1, আর এখানে আছে কি T, তার মানে আসতেছে T ইন্টু V⁴ মাল্টিপ্লাইড বাই nR is equals to constant। একটা কাজ করো তো, nRটাকে একটু ওই পাশে নিয়ে যাও তো। তাহলে কি আসে? তাহলে আমাদের আসে হচ্ছে ভাইয়া, লেখো T ইন্টু V⁴ is equals to constant ডিভাইডেড বাই nR। আচ্ছা, n কি? ওই পাত্রের ভিতরে থাকা গ্যাসের মোল সংখ্যা। আর কি? মোলার গ্যাস ধ্রুবক। দুটোই কি কনস্ট্যান্ট না? উপরেও কনস্ট্যান্ট, নিচেও কনস্ট্যান্ট। একটা কনস্ট্যান্টকে যদি আরেকটা কনস্ট্যান্ট দিয়ে ভাগ করি, ভাগফল কি আসবে? কনস্ট্যান্টই আসবে। উপরে আছে 10, নিচে আছে 2, দুইটাই কনস্ট্যান্ট, ভাগ করলে কি আসবে? আর একটা কনস্ট্যান্ট 5। উপরে আছে 100, নিচে আছে 4, ভাগ করলে কি আসবে? 25, আর একটা কনস্ট্যান্ট। সো একটা কনস্ট্যান্টকে আর একটা কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে রেজাল্ট কনস্ট্যান্টই আসে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি T(V⁴ is equals to আসবে আসলে একটা কনস্ট্যান্ট, নাম দিলাম কনস্ট্যান্ট প্রাইম, সমস্যা নাই, বাট কনস্ট্যান্ট আসবে। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া চলাকালীন যে কোনো অবস্থায় টেম্পারেচার এবং ভলিউম(Γ-1) এই জিনিসের গুণফল কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই দুইটা অবস্থার জন্য আমি লিখতে পারি কি, দেখো তো লেখা কি যায় কিনা? T1V1(Γ-1) is equals to T2V2(Γ-1)। এই হচ্ছে সেকেন্ড ফর্মুলা, যেটা আমাদের ম্যাথ করার জন্য লাগবে। মুখস্থ না করলেও চলবে, তোমার এটা মনে থাকলে তুমি এটা খুব ইজিলি বের করে ফেলতে পারবা। জাস্ট এটা মনে রাখা লাগবে, PV⁴ is equals to constant, সেখান থেকে এটা খুব ইজিলি বের করা যায়। বুঝেছ? একদম সহজ। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া চলাকালীন যে কোনো অবস্থায় সিস্টেমের তাপমাত্রা এবং ভলিউম(Γ-1) এর গুণফল কি হবে? সব সময় কনস্ট্যান্ট হবে। বুঝছি গাইস? শিওর? গুড। এবার আসেন প্রেসার এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক। কেন ভাইয়া? কারণ বাকি দুইটা তো আমরা বের করে ফেলছি। আমরা প্রেসার এবং ভলিউমের মধ্যে সম্পর্ক বের করছি, আমরা ভলিউম এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক বের করছি। বের করি নাই কোনটা ভাইয়া? আপনার আর বৌদির মধ্যে সম্পর্ক, ভালো হয়ে যাও। বের করি নাই হচ্ছে প্রেসার এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক। তাহলে চলো, প্রেসার এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক কেমনে বের করবা? প্রথমে মেইন ফর্মুলা লেখো, P(V⁴ is equals to constant। এখন তুমি চাচ্ছো কি? প্রেসার আর টেম্পারেচার। তার মানে সরাইতে হবে কাকে? ভলিউমকে সরাইতে হবে। তুমি কি প্রেসারকে সরাই দিবা নাকি? প্রেসারকে তো তুমি চাচ্ছ, প্রেসারকে কেন সরাবা? সরাইতে হবে ভলিউমকে। ভলিউমকে কেমনে সরাবা? ভাইয়া PV is equals to nRT, তাহলে ভলিউম সমান কি হবে? nRT ডিভাইডেড বাই P। রিপ্লেস করে দাও ভাই। চলো, যদি রিপ্লেস করি তাহলে আসবে কি? P ইন্টু nRT/P⁴ is equals to constant। ঠিক আছে, তাহলে দেখেন থেকে কি আসে? P⁴ এখান থেকে আসে nR⁴ is equals to constant। এখন যে nR⁴ এই পুরো পার্টে তো কনস্ট্যান্টকে ডান পাশে নিয়ে যাও। সো এখান থেকে লেখা যায় P⁴ is equals to constant ডিভাইডেড বাই nR⁴ nR নিজেও একটা কনস্ট্যান্ট,
গামাও একটা নির্দিষ্ট গ্যাসের জন্য কনস্ট্যান্ট। তোমার পাত্রের মধ্যে তো একটা নির্দিষ্ট গ্যাসই থাকবে, তুমি তো এমন না যে শুরু করছো হিলিয়াম গ্যাস দিয়ে শেষ করবা কার্বন ডাইঅক্সাইড দিয়ে, এরকম কিছু যে ভাইয়া আমি হিলিয়াম গ্যাসের উপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালাচ্ছিলাম, চালাইতে চালাইতে হিলিয়াম কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে, এরকম কিছু না। তুমি যদি হিলিয়াম দিয়ে শুরু করো জিনিসটা হিলিয়াম দিয়েই শেষ হবে, তার মানে গামার মানও কি কনস্ট্যান্ট। তাহলে নিচের পার্টটাও কনস্ট্যান্ট, উপরের পার্টটাও কনস্ট্যান্ট, রেজাল্টও কি আসবে, একটা কনস্ট্যান্টই আসবে। নাম দিলাম কনস্ট্যান্ট প্রাইম বা কনস্ট্যান্ট ডাবল প্রাইম নামও দিতে পারো, তোমার ইচ্ছা। ওকে, সো এখানে আমরা বলতে পারি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় p টু দি পাওয়ার 1 মাইনাস গামা t টু দি পাওয়ার গামা, এই যে গুণফলটা এটাও আসলে সবসময় কনস্ট্যান্ট থাকবে। বাট একটা মডিফাইড ভার্সন আছে, এভাবেও লিখতে পারো p t টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, এই যে এটা থাকবে কনস্ট্যান্ট। কি করছি এটাকে হচ্ছে 1 বাই গামা দিয়ে রুট করে দিছি দুই পাশে। ওকে, সো তুমি আইদার এটা মনে রাখতে পারো অথবা এটা মনে রাখতে পারো, তোমার যেটা ভালো লাগে, দুইটার যে কোনো একটা মনে রাখলেই হচ্ছে। ওকে, মনে না রাখলেও হচ্ছে, তুমি যদি ভি টু দি পাওয়ার গামা মনে রাখো সেখান থেকে আসলে এটা ডিরাইভও করে নিয়ে আসতে পারবা। বাট পরীক্ষার হলে স্পেশালি কম্পিটিটিভ এক্সামে হচ্ছে এগুলো ডিরাইভ করে আনতে সময় লাগে বেশি, সেক্ষেত্রে মনে রাখাটা বেটার। এইচএসসিতে তুমি ডিরাইভ করে আনতে পারবা, সময় পাবা, সমস্যা নেই, বাট কম্পিটিটিভ এক্সামগুলোতে হচ্ছে একটু মনে রাখাটা বেটার। ওকে, তাহলে যদি এখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলা লিখি, ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে শুরুর অবস্থার শেষের অবস্থার জন্য p1 t1 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। সমস্যা নেই, ধরো লেখো, আবার লেখো, p1 t1 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইজ ইকুয়ালস টু p2 t2 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এই হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা। বুঝেছো? একদম ইজি, জাস্ট এতটুকু মাথায় রাখলেই হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ফর্মুলা, যেটা আমাদের ম্যাথের জন্য লাগতেছে। বা তুমি চাইলে p1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা t1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু p2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইনটু t2 টু দি পাওয়ার গামা, এটাও মনে রাখতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। সো এই হচ্ছে আমাদের 3টা ফর্মুলা। প্রথমটা এটা যেটা প্রেসার আর ভলিউমের মধ্যে করে, সেকেন্ডটা হচ্ছে এটা যেটা টেম্পারেচার আর ভলিউমের মধ্যে সম্পর্ক স্থাপন করে, থার্ড হচ্ছে এটা যেটা প্রেসার এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাহলে ধরো তোমার একটা বলছে, একটা ম্যাথ দিছে, ম্যাথে বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রেসার ডাবল করা হলো, টেম্পারেচার কয় গুণ হবে, তুমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা, এটা না এইটা না, যেই ফর্মুলায় প্রেসার আর টেম্পারেচার আছে সেটা অ্যাপ্লাই করবা, এটা অ্যাপ্লাই করবা। তোমাকে বলা হলো টেম্পারেচার ডাবল হইছে, ভলিউম কয় গুণ হবে, তখন তুমি ভলিউম আর টেম্পারেচার যেই ফর্মুলায় আছে সেটা অ্যাপ্লাই করবা। তোমার বলা হলো প্রেসার দ্বিগুণ হইছে, ভলিউম কয় গুণ হবে, তখন যেই ফর্মুলাতে প্রেসার আর ভলিউম আছে সেটা অ্যাপ্লাই করবা। মানে তোমারে কোন ইনফরমেশন দেওয়া আছে এবং কোনটা বের করতে বলছে সেই অনুযায়ী হচ্ছে তোমার ফর্মুলা চুজ করা লাগবে। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে? তাহলে 3টা ফর্মুলা কিন্তু মনে রাখা লাগবে, নাইলে কিন্তু জীবন বেদনা। মনে থাকবে? শিওর? গুড। ওকে, তাহলে আমাদের ফর্মুলা হয়ে গেছে। এবার হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। ওকে, যদি তুমি রুদ্ধতাপীয় রেখাটা একটু আঁকো, রুদ্ধতাপীয় রেখা মানে কি, পি বনাম ভি এর গ্রাফ। এই বলো রুদ্ধতাপীয় রেখা মানে কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পি বনাম ভি এর গ্রাফ। সেই বরাবর বসাও পি, এই বরাবর বসাও হচ্ছে ভি। ওকে, এই গ্রাফটা যদি তুমি আঁকো, গ্রাফটা দেখতে হবে কেমন জানো, গ্রাফটা দেখতে হবে এরকম, অনেকটা সমষ্ণ প্রক্রিয়ার মতো, বাট ডিফারেন্স আছে, ঠিক আছে? সমষ্ণ প্রক্রিয়ার মতো অনেকটা দেখতে হওয়ার কারণও আছে। এখানে যখন তুমি ভলিউম বাড়াচ্ছ তখন কি প্রেসার কমতেছে না? সেম কাহিনী সমষ্ণ প্রক্রিয়াতে হয়েছিল, যখন তুমি ভলিউমটা বাড়াবা প্রেসারটা কমতে থাকবে। এর জন্য অনেকটা সমষ্ণ প্রক্রিয়ার মতো দেখতে, বাট ডিফারেন্স আছে। ধরো আমরা কয়েকটা পয়েন্ট নেই, লেট সাপোজ এই হচ্ছে একটা পয়েন্ট, এই হচ্ছে আরেকটা পয়েন্ট, এই হচ্ছে আরেকটা পয়েন্ট। এই পয়েন্টের প্রেসারের নাম দিলাম P1, এই পয়েন্টের যে কারেসপন্ডিং ভলিউম সেটা হচ্ছে V1, এই পয়েন্টের প্রেসারের নাম দিলাম হচ্ছে P2, এটার যে কারেসপন্ডিং ভলিউম সেটার নাম দিলাম V2, এই পয়েন্টের যে প্রেসার সেটার নাম দিলাম P3, কারেসপন্ডিং যে ভলিউম সেটার নাম দিলাম হচ্ছে V3। যদি এরকম হয় এবং যদি এটা রুদ্ধতাপীয় রেখা হয় তাহলে অবশ্যই P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা, P3 V3 টু দি পাওয়ার গামা, এটা সবসময় সমান হবে যে কোনো অবস্থায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া চলা অবস্থায় প্রেসার এবং ভলিউম টু দি পাওয়ার গামার যে গুণফল সেটা অলওয়েজ কনস্ট্যান্ট, ভ্যারি করার কোনো সুযোগ নাই। বুঝেছো? ওকে, এখন এখান থেকে যেটা বের করতে বলবে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল, এবং তারপর তোমাকে একটা অনুধাবনমূলক প্রশ্ন দিবে, কেন রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে অধিকতর খাড়া? এর জন্য তোমার প্রথমে রুদ্ধতাপীয় রেখার ঢাল বের করতে পারতে হবে। আচ্ছা, রুদ্ধতাপীয় রেখার ঢাল কেমনে বের করে? এটা কি সরল রেখা না বক্ররেখা? বক্ররেখার ঢাল আমরা কেমনে বের করতাম লাস্ট ক্লাসে শিখছি, বলো কিভাবে? dy/dx।
তুমি এখানে ওয়াই অক্ষ বরাবর কাকে বসাইছো? প্রেসার পি। এক্স অক্ষ বরাবর ভলিউম, তাহলে এই রেখার গ্রাফ কি গ্রাফ বলতেছে, এই গ্রাফের ঢাল কি হবে? এই গ্রাফের ঢাল হবে ডিপি বাই ডিভি। তার মানে এই গ্রাফের জন্য আমার ডিপি বাই ডিভিটা বের করতে হবে, সেটাই হবে হচ্ছে এই রুদ্ধতাপীয় রেখার ঢাল। ঠিক আছে, এটাই কি হবে? এই গ্রাফের জন্য রুদ্ধতাপীয় রেখার ঢাল। ওকে, রুদ্ধতাপীয় রেখার ঢাল। এখন ভাইয়া এই গ্রাফের জন্য ডিপি বাই ডিভির মান আমরা কেমনে বের করতে পারি? তার জন্য হালকা একটু বুদ্ধি খাটাইতে হবে। এই গ্রাফটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া মেনে চলতেছে, তার মানে এই গ্রাফের যে কোনো পয়েন্টে পি ভি টু দি পাওয়ার গামার মানটা কনস্ট্যান্ট। তাহলে দেখো এটা লেখা যায় না? পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। অবশ্যই লেখা যায়। একটা কাজ করো, দুই পাশে ডিফারেন্সিয়েশন করো। যদি দুই পাশে ডিফারেন্সিয়েশন করি, দেখো বাম পাশে আছে একটা ইউ আর একটা হচ্ছে ভি, যেটাকে আমরা ধরলাম ইউ, এটাকে ধরলাম আমরা ভি। দুইটাই তো এখানে ভ্যারিয়েবল, তাই না? সো দুইটাকে তো ডিফারেন্সিয়েট করা যাবে। তাহলে একবার হচ্ছে আমরা ইউকে বাইরে রেখে ভিকে ডিফারেন্সিয়েট করলাম, ডি ভি টু দি পাওয়ার গামা। ঠিক আছে, আরেকবার আমরা কি করলাম? ভি টু দি পাওয়ার গামাকে বাইরে রেখে ওই যে পি কে ডিফারেন্সিয়েট করলাম, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত? 0। এখন দেখো আমরা যদি ভি টু দি পাওয়ার গামাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হবে? আসবে হচ্ছে পি ইন্টু গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি, আর এখানে আসবে হচ্ছে ভি টু দি পাওয়ার গামা ডিপি ইজ ইকুয়ালস টু 0। চলো এটাকে একটা ব্র্যাকেট দিতে পারো। ঠিক আছে, একদম সহজ। ভি টু দি পাওয়ার গামার ডিফারেন্সিয়েশন কেন এরকম হইলো? এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন কি? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে ভি টু দি পাওয়ার গামার ডিফারেন্সিয়েশন কি হবে? গামাটা সামনে আসবে, উপরে হবে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর যেহেতু ডিফারেন্সিয়েশন ভি এর সাপেক্ষে, এর জন্য সাইডে হচ্ছে ডিভি। এতটুকুই, আর কিছু না, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ওকে। এখন আমার লাগবে কি? আমার লাগবে ডিপি বাই ডিভির মান। এটাই তো আমার ঢাল। তাহলে এটাকে রাখি বাম পাশে, এটাকে নিয়ে যাই ডান পাশে। তাহলে দেখেন ভি টু দি পাওয়ার গামা ডিপি, এটাকে যদি ডান পাশে নিয়ে যাই কি হবে? মাইনাস গামা ইন্টু পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই ডিভি। ঠিক আছে, এখন আমার লাগবে ডিপি বাই ডিভি। তাহলে ডিভিটাকে এই পাশে নিয়ে আসি, আর ভি টু দি পাওয়ার গামাকে ওই পাশে পাঠাই দিই। তাহলে হবে ডিপি বাই ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস গামা ইন্টু পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা। বলো ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা সমান কত? দেখো ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা হচ্ছে 1 বাই ভি। ভাইয়া এইটা কেমনে হইলো? এই এক্স টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 সমান কত? 1 বাই এক্স। এক্স টু দি পাওয়ার 3 মানে কি? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, নিচে আছে এক্স টু দি পাওয়ার 4, কত হবে? 1 বাই এক্স। সেম কাহিনী, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, নিচে আছে ভি টু দি পাওয়ার গামা, কাটাকাটি করলে কত হবে? 1 বাই ভি। বুঝছো? সহজ একদম। ওকে, গুড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এটা আসবে হচ্ছে 1 বাই ভি, তার মানে আলটিমেটলি আসবে ডিপি বাই ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস গামা ইন্টু পি বাই ভি। বুঝেছো? এই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় রেখার ঢাল। এটা কি? এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল। একদম সহজ, মনে থাকবে তো নাকি? ওকে, এবং সিমিলার একটা জিনিস তুমি পড়ছিলা, সমষ্ণ রেখার ঢাল, যে শুরুতে আবার একটু আলোচনাও করলাম তোমাদের সাথে। বলো সেটা কি পড়েছিলে? সমষ্ণ রেখার ঢালের ফর্মুলা তুমি কি শিখছিলে বলো তো? সমষ্ণ রেখার ঢাল কি ছিল বলো? ঢাল অফ, মাই গড, মশা কামড় দিল নাকি? ও ভাই, আচ্ছা যাক, সমষ্ণ রেখার ঢাল ডিপি বাই ডিভি অফ সমষ্ণ, কি সমষ্ণ কত ছিল বলো? মাইনাস পি বাই ভি। রুদ্ধতাপীয় রেখার ঢাল কত আসছে? ওই একই জিনিস, জাস্ট গামা দিয়ে গুণ হইছে। দেখো মাইনাস পি বাই ভি কিন্তু এখানেও আছে, জাস্ট একটা গামা দিয়ে গুণ হইছে। তাহলে কি বলা যায়? বলা যায় হচ্ছে সুতরাং ঢাল অফ রুদ্ধতাপীয়, ওকে, ইজ ইকুয়ালস টু গামা মাল্টিপ্লাইড বাই ঢাল অফ সমষ্ণ। তার মানে সমষ্ণ রেখার যে ঢাল, তাকে যদি তুমি গামা দিয়ে গুণ করে দাও, তুমি কি পাবা? রুদ্ধতাপীয় রেখার ঢাল পাবা। এবং মাথায় রাখো গামার ভ্যালু কিন্তু অলওয়েজ গ্রেটার দেন 1। গামা মানে কি? ডিগ্রি অফ ফ্রিডম প্লাস 2 ডিভাইডেড বাই ডিগ্রি অফ ফ্রিডম। সো গামার মান সবসময় একের চেয়ে বড়ই আসবে। সো যেহেতু গামার মান অলওয়েজ গ্রেটার দেন 1, গামা কি অলওয়েজ গ্রেটার দেন 1, এজন্য রুদ্ধতাপীয় রেখার ঢাল সবসময় কি হবে? সমষ্ণ রেখার ঢালের চেয়ে বড় হবে, অলওয়েজ। ছোট হওয়ার কোনো চান্সই নাই, অলওয়েজ বড়। বুঝেছ?
সহজ একদম। সো এই হচ্ছে আমাদের গ্রাফ রিলেটেড কাহিনী, রুদ্ধতাপীয় রেখার এই গ্রাফ রিলেটেড কাহিনী আপনার ক্লিয়ার থাকা লাগবে। এখান থেকে যদি প্রশ্ন করে যে কেন সমষ্ণ রেখা রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে অধিকতর খাড়া, তখন তোমার এই ঢাল দিয়ে ব্যাখ্যা করা লাগবে। যেহেতু রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢালের চেয়ে বেশি, যার ঢাল যত বেশি সেই গ্রাফ কি হয় তত বেশি খাড়া হয়, এজন্যই আমরা বলতে পারি রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার তুলনায় অধিকতর খাড়া। ঠিক আছে, লেখো রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার তুলনায় অধিকতর খাড়া। ওকে, সমষ্ণ রেখার তুলনায় কি অধিকতর খাড়া। ওকে, তুলনায় অধিকতর খাড়া হবে বা ঢালু হবে। ঠিক আছে, অনুধাবনমূলক আসতে পারে, তখন আপনার এই পুরো সিনারিও ব্যাখ্যা করে দেওয়া লাগবে ছবি আঁকা সহ। আচ্ছা, আরেকটু হচ্ছে আমরা বিস্তারিততে যাব। এই যে এইটাই হচ্ছে সেই রুদ্ধতাপীয় কি বলে অনুধাবনমূলক প্রশ্ন, সেটা আসলে কিন্তু একটু আগে যা এতক্ষণ ধরে বুঝাইলাম সেটা আপনার ব্যাখ্যা করে দিয়ে আসা লাগবে। ওকে, এবার ধরেন আপনাকে আমি দুইটা গ্রাফ এঁকে দিলাম। কিরকম গ্রাফ ভাইয়া? লেট সাপোজ তোমাকে বলা হইলো এই, ঠিক আছে, আর এখানে হচ্ছে এই। ওকে, ঠিক আছে, এই বরাবর আছে হচ্ছে পি, এই বরাবর আছে হচ্ছে ভি। তোমাকে দুইটা গ্রাফ দেওয়া হয়েছে একসাথে, একটা হচ্ছে এই এরকম না, আরেকটি করো, একটু বাঁকা করো, এই। আরে একটু সুন্দর হয় না কেন গ্রাফগুলা? ভাল লাগে না? এই, ঠিক আছে, এটা একটা, আর একটা হচ্ছে এইটা। ওকে, এইটা। ওকে, তোমাকে বলছে এটা হচ্ছে 1 নাম্বার এবং এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, তোমাকে বলছি যে দুইটা গ্রাফ আছে, তার মধ্যে একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ। তোমার কাছে কি মনে হয় কোনটা সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ, কোনটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ? তোমার ছবি দেখে বোঝা লাগবে। এখানে 1 নাম্বারটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। 1 নাম্বার কি? সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। সমষ্ণ প্রক্রিয়া বা সমষ্ণ রেখা লেখা একবারে, তাইলেই হয়ে যায়। 1 নাম্বার হচ্ছে সমষ্ণ রেখা এবং 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে এখানে রুদ্ধতাপীয় রেখা। বুঝেছ? কেন ভাইয়া, কেন কেন এরকম হওয়া লাগলো? কারণ হচ্ছে রুদ্ধতাপীয় রেখা কি সমষ্ণ রেখার চেয়ে অধিকতর খাড়া হবে না? ঢাল বেশি হবে না? ঢাল বেশি। এই দুইটা গ্রাফের মধ্যে কোনটা বেশি ঢালু? ভাই অবশ্যই এই রেখার ঢাল বেশি, এই রেখার ঢাল তো কম। তো যেহেতু এই রেখার ঢাল বেশি, এজন্য এইটা হবে রুদ্ধতাপীয় রেখা আর এটা কি হবে? সমষ্ণ রেখা হবে। একদম ইজি, ছবি দেখে বোঝা লাগবে। এমসিকিউতে আসতে পারে, কিন্তু তোমার ছবি দেখে আইডেন্টিফাই করতে পারা লাগবে যে একটা সমষ্ণ আর একটা হচ্ছে রুদ্ধতাপীয়। ওকে, গুড। তাহলে ধরো আমি তোমাকে বললাম, ধরো একটা গ্যাস আছে, ঠিক আছে, একটা গ্যাস আছে, এখানে আছে হচ্ছে একটা গ্যাস, কোন একটা সার্টেন গ্যাস। বলা হইলো ওকে প্রথমে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একবার দ্বিগুণ পরিমাণ প্রসারিত করো, সমষ্ণ প্রক্রিয়ায় দ্বিগুণ পরিমাণ প্রসারিত করো, দেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ পরিমাণ প্রসারিত করো। কি বলা হয়েছে? প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় দ্বিগুণ প্রসারিত করো, সমষ্ণ প্রক্রিয়ায় দ্বিগুণ প্রসারিত করো, দ্বিগুণ প্রসারিত করো। ঠিক আছে ভাইয়া, করলাম। তারপর কি করব? তারপর আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ প্রসারিত করো। কি করো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ প্রসারিত করো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ পরিমাণ প্রসারিত করো। দুইটা কাজ তোমাকে পরপর করতে বলা হয়েছে এবং এই জিনিসটাকে তোমাকে গ্রাফে দেখাইতে বলছে। বলো তুমি গ্রাফের মধ্যে এটা কেমনে দেখাবা? দেখো, খুব ইজি। এই এই ঠিক আছে, ধরো এই বরাবর হচ্ছে পি, এই বরাবর হচ্ছে ভি। সো ধরো ইনিশিয়ালি ওর ভলিউম ছিল হচ্ছে ভি নট, ইনিশিয়ালি ভলিউম ছিল কত? ভি নট। তাহলে এটা হচ্ছে 2 ভি নট, এটা হচ্ছে 4 ভি নট। আচ্ছা, আমাকে বলছে প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় দ্বিগুণ পরিমাণ প্রসারিত করো, তার মানে ভলিউম ছিল ভি নট, ভলিউম বানাইতে হবে 2 ভি নট। কোন প্রক্রিয়ায়? সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রসারণ। তাহলে গ্রাফ দেখতে হবে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় দ্বিগুণ পরিমাণ প্রসারিত করা। এবার কি করতে হবে? এবার এইটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ প্রসারিত করতে হবে, মানে 2 ভি নটকে বানাইতে হবে 4 ভি নট, বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সেটা কেমনে করবা? সেটার গ্রাফ কিরকম হবে? এই গ্রাফ কি এমনি করেই আগাবে? না, এটা সমষ্ণ রেখা, সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ এর চেয়ে ঢালু হবে, স্লোপ বেশি হবে। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন দ্বিগুণ প্রসারিত করবা তখন গ্রাফ হবে এরকম। বুঝেছো? এটার চেয়ে এটা ঢালু বেশি হওয়া লাগবে। সো এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রসারণ। এটা কি? এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। ওকে, সংকোচনের ক্ষেত্রেও একই কথা।
এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। ওকে, বুঝতে পেরেছো? এই হচ্ছে গ্রাফের কাহিনী। দেখবা যখন আমরা ইঞ্জিন পড়তেছি তখন এই গ্রাফই তোমার সামনে আসবে। তো এখন থেকে বুঝে গেলে পরবর্তীতে গিয়ে তুমি আর কোনো রকম প্যারা খাবা না, ঠিক আছে? ওকে, এখন তোমাদের জন্য জাতির উদ্দেশ্যে একটা ছোট্ট প্রশ্ন করি, দেখি তো পারো কিনা। আসো একটা প্রশ্ন করি, একটা ছোট্ট কুইজ। পারলে কি করবেন ভাইয়া? পারলে তোমাদের চকলেট খাওয়াবো, যাও চকলেট খাওয়াবো তোমাদের, কি চকলেট চকলেট। আসো, ধরো এই, দেন হচ্ছে এই, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের ভি। ওকে, আমাকে বলছে দুইটা গ্যাস আছে। কয়টা গ্যাস? দুইটা গ্যাস। একটা হচ্ছে হিলিয়াম গ্যাস, আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা কি? এটা হচ্ছে হিলিয়াম, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, কার্বন ডাইঅক্সাইড। ওকে, দুটাকে আমি কি করছি? দুটাকে আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করছি। কি করছি? রুদ্ধতাপীয় প্রসারণ। লেখো, রুদ্ধতাপীয় প্রসারণ। ওকে, এখন যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত করি তাহলে দুজনের জন্য আমি দুইটা গ্রাফ পাবো। ধরো আমি দুইটা গ্রাফ পাইছি। একটা গ্রাফ দেখতে হচ্ছে এরকম, আর একটা গ্রাফ দেখতে একই রকম হবে কি? ধরো একই রকম হইলো না, ধরো গ্রাফ হচ্ছে এরকম, আর একটা হচ্ছে এরকম, ঠিক আছে? তোমাকে বলা হইলো এর মধ্যে একটা গ্রাফ হিলিয়ামের, আর একটা গ্রাফ কার্বন ডাইঅক্সাইডের, দুইটাই রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটাও রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটাও রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তবে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালানো হয়েছে হিলিয়ামের উপর, আরেকটা চালানো হয়েছে কার্বন ডাইঅক্সাইডের উপর। প্রশ্ন হচ্ছে কোনটা কার রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কোনটা কার্বন ডাইঅক্সাইডের, কোনটা হিলিয়ামের? দেখো তো রং দেখেছি না জানি কি ভাই, এই যে সবুজ সবুজ দেখলেই তো ভাই হিলিয়ামের কথা মনে পড়ে, আর কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকর দেখলে যে হলুদ হলুদ লাগতেছে, তাহলে মনে এটা কার্বন ডাইঅক্সাইড, এটা হিলিয়াম। রং দেখে চিনতেছো নাকি? তাহলে যারা কালার ব্লাইন্ড তারা কেমনে চিনবে? সরি। দেখো গাইজ, আমাকে একটু বলো দেখি কোনটা এখানে হিলিয়ামের, কোনটা কার্বন ডাইঅক্সাইডের, দেখি পারো কিনা। দাদা সাডেনলি আর হঠাৎ কি এক নয়? আরে ভাই, আচ্ছা সাডেনলি আর হঠাৎের মধ্যে আবার পার্থক্য কি? সাডেনলির বাংলায় তো হঠাৎ বেটা, কি আর বলবো। দাদা ক্লাস কয়টা লাগবে? 12টার মধ্যেই শেষ হয়ে যাবে, মানে আজকের ক্লাস তো শেষ হয়ে যাবে, মানে 12টা লেকচারের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? 12টার বেশি লাগবে না আশা করি। একটা ক্লাস লাস্টে গিয়ে আমি নিতে পারি ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভিং এর জন্য, ওইটা আলাদা, বাট এছাড়া 12টার বেশি লাগবে না আশা করতেছি, ঠিক আছে? ওকে, দেখে এটার অ্যান্সার করতে পারো কিনা। এটার অ্যান্সার না করতে পারলে তোমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাস নিব না, যাও। এইগুলো যদি না পারো তাহলে ইঞ্জিনিয়ারিং ক্লাস নিয়ে কোনো লাভ আছে তোমাদের? যাই হোক, মনে হচ্ছে না পারবা, তোমাদের নিয়ে আমি কোনো ভরসা পাচ্ছি না। দাদা আজ কয়টায় ছুটি দিচ্ছেন? আগামীকালের আগেই ছুটি দিব। 2 হবে হিলিয়াম, 1 হবে কার্বন ডাইঅক্সাইড। কেন? তুমিও কি রং দেখে বললা? রং দেখে তোমার মনে হইলো 2 হবে হিলিয়াম, কারণটা কি, রিজনটা কি? রিজন বলা হবে, বলা লাগবে। রনি বলছে 2 হিলিয়াম, ঠিক আছে, যাক দুইজন উত্তর দিছে এবং দুইজনই ভুলবশত সঠিক উত্তর দিয়ে ফেলছে। কি একটা জ্বালা। দেখো এইটা ঢালের ফর্মিউলা কি ছিল? ঢালের ফর্মিউলা ছিল ঢাল ইজ ইকুয়ালস টু মাইনাস গামা ইনটু পি বাই ভি। তাহলে যেই গ্যাসের গামা যত বড় তার ঢাল কি তত বেশি হবে না? স্বাভাবিক, যার গামা যত বড় তার ঢাল তত বেশি। তো দেখো তো এখানে ঢাল কার বেশি মনে হচ্ছে? কোন গ্রাফের? এই যে 2 নাম্বার গ্রাফের ঢাল বেশি, 1 নাম্বার গ্রাফের কি ঢাল কম। এখানে যে দুইটা গ্যাস দিছে, এটা হচ্ছে এক পারমাণবিক গ্যাস, ওর গামা কত? ওর গামা হচ্ছে 1.67। কার্বন ডাইঅক্সাইডের গামা কত? কার্বন ডাইঅক্সাইডের গামা হচ্ছে 1.4। গামা কার বেশি? হিলিয়ামের বেশি। তাহলে গ্রাফ কোনটা হিলিয়ামের হবে? এই যে 2 নাম্বারটার, 1 নাম্বারটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? সো ভুল করে তোমরা যে সঠিক উত্তর দিয়ে ফেললা তার জন্য ধন্যবাদ, তার জন্য তোমাদের একটা ইঞ্জিনিয়ারিং ক্লাস নিব, ঠিক আছে? 2 হচ্ছে কি? 2 হচ্ছে হিলিয়াম এবং 1 হচ্ছে কি? 1 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বুঝেছো? কাহিনী পুরোপুরি ক্লিয়ার? সেই না বলো তো জিনিসটা। সেখান থেকে কিন্তু গ্রাফ রিলেটেড প্রশ্ন আসতে পারে, আসলে কিন্তু পারা লাগবে, না পারলে কিন্তু খবর আছে। ওকে, সো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া মোটামুটি সবই শেষ। এখন জাস্ট একটা জিনিস পড়া বাকি আছে, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। এটা পড়লে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সকল থিওরি শেষ। আসো এখন আমরা দেখি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ আমরা কেমনে বের করব? ওই একই কাহিনী, যেই ফর্মুলা ওই একটাই, সেটা কি? W ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পি ডি ভি, লিমিট হচ্ছে V1 থেকে V2। এখন এখানে আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে। প্রথম কথা, এখানে ইন্টিগ্রেশনটা ভি এর সাপেক্ষে। তোমার ভিতরে কি আছে? ভিতরে আছে হচ্ছে প্রেসার। প্রেসারকে কি তুমি ভলিউমের সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পারবা?
পারবা না। আচ্ছা, প্রেশারকে কি আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো? সেটাও পারবো না। কেন? কারণ প্রেশার এখানে ভ্যারিয়েবল। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রেশার চেঞ্জ হয়। তাহলে কি করা লাগবে? প্রেশারকে রিপ্লেস করা লাগবে সামহাও। কেমনে রিপ্লেস করব? আমরা জানি পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে ধরেন আমার সিস্টেম শুরুতে ছিল এই অবস্থায়, পরবর্তীতে গেছে এই অবস্থায়। আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ ঘটাইছি। তাহলে শুরুতে প্রেশার ছিল P1, ভলিউম ছিল V1, টেম্পারেচার ছিল T1। পরবর্তীতে প্রেশার হয়েছে P2, ভলিউম হয়েছে V2, টেম্পারেচার হয়েছে T2। রুদ্ধতাপীয় প্রসারণ। ওকে, তাহলে আমি কি বলতে পারি শুরুর প্রেশার এবং ভলিউমের গামার টু দি পাওয়ার গামার যে গুণফল, সেটা ফাইনাল P2 V2 টু দি পাওয়ার গামার গুণফলের সমান, এবং এটা ওই কনস্ট্যান্টের সমানই হবে। দুইটা গুণফলই কি হবে? কনস্ট্যান্টের সমানই হবে, ডিফারেন্ট হওয়ার তো কোনো সুযোগ নাই। আমার পি কে রিপ্লেস করা দরকার। তাহলে আমি কি পি এর পরিবর্তে লিখতে পারি পি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা? অবশ্যই লেখা যায়। তাহলে আসেন আমরা একটু লিখি, ইন্টিগ্রেশন পি এর পরিবর্তে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা ডিভি। ওকে, এখন এই কনস্ট্যান্টটা কি? কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই। তাহলে কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসো ইন্টিগ্রেশনের। কনস্ট্যান্টকে যদি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, থাকবে কি? থাকবে হচ্ছে এখানে ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি। ওকে, ভি টু দি পাওয়ার মাইনাস গামাকে ইন্টিগ্রেট করলে কি হবে বলো দেখি, পারি কি না? ভি টু দি পাওয়ার মাইনাস গামাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে আসবে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1। ঠিক আছে, একদম সহজ। এখানে একটা লিমিট আছে, এই যে V1 থেকে V2, V1 থেকে V2, লিমিট হচ্ছে V1 থেকে V2। ওকে, মাইনাস গামা প্লাস 1 মানে হচ্ছে 1 মাইনাস গামা। এটাকে বাইরে নিয়ে আসি, কনস্ট্যান্ট, এই পার্টটা তো কনস্ট্যান্ট, কিন্তু লিমিট বসানোর কিছু নাই, সেটাকে বাইরে নিয়ে আসি। তাহলে থাকবে উপরে কনস্ট্যান্ট, নিচে আসবে হচ্ছে 1 মাইনাস গামা। আর ভিতরে কি থাকবে? ভিতরে থাকবে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, সরি মাইনাস গামা প্লাস 1, লিমিট V1 থেকে V2। এখন তুমি লিমিট বসাই দাও। এখন যদি আমি লিমিট বসাই, লিমিট বসানোর সিস্টেম কি? প্রথমে বসাইতে হবে আপার লিমিট, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট। তাহলে কৃতকাজ W ইজ ইকুয়ালস টু সামনে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। লিমিট বসানোর পর আসবে V2 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 মাইনাস V1 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1। ওকে, এবার কনস্ট্যান্টটাকে একটু ভিতরে ঢুকাই দাও তো। যদি কনস্ট্যান্টটাকে ভিতরে ঢুকাই দিই তাহলে থাকবে সামনে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এখানে আসবে কনস্ট্যান্ট ইনটু কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই V2 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 মাইনাস কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই V1 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1। ওকে, এবার আমরা একটু বুদ্ধি খাটাবো। দেখো এখানে কি আছে? V2। এবার আমি কনস্ট্যান্টের পরিবর্তে লিখবো P2 V2 টু দি পাওয়ার গামা। লেখা যায় P2 V2 টু দি পাওয়ার গামা, তো কনস্ট্যান্টের সমানই ছিল। সো যেখানে V2 আছে সেখানে লিখবো P2 V2 টু দি পাওয়ার গামা কনস্ট্যান্টের পরিবর্তে। আর এখানে কনস্ট্যান্টের পরিবর্তে কি লিখবো? তুমি তো অনেক চালাক, বুঝে যাওয়ার কথা। লিখবো হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা, কারণ এখানে V1 আছে। বসাও দেখি কি আসে। এখানে আসবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। তাহলে এখানে আসবে কনস্ট্যান্টের পরিবর্তে P1 V1 টু দি পাওয়ার গামা। আরে P2 V2 লিখবো প্রথমটায়, P2 V2 টু দি পাওয়ার মাইনাস কনস্ট্যান্টের পরিবর্তে লিখবো P2 V2 টু দি পাওয়ার গামা মাল্টিপ্লাইড বাই V2 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1। ঠিক আছে, আর এখানে কনস্ট্যান্টের পরিবর্তে লিখবো P1 V1 টু দি পাওয়ার গামা মাল্টিপ্লাইড বাই V1 টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে আসতেছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এখানে দেখো V2 টু দি পাওয়ার গামা, V2 টু দি পাওয়ার মাইনাস গামা কাটাকাটি থাকবে, শুধুমাত্র একটা V2 থাকবে। তাহলে P2 V2 মাইনাস P1 V1। এই হচ্ছে কৃতকাজ বের করার ফর্মুলা। এটাই কি আমাদের, এটাই আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা P2 V2 মাইনাস P1 V1। P2 V2 কি? P2 হচ্ছে ফাইনাল প্রেশার, P1 হচ্ছে ইনিশিয়াল প্রেশার, V2 হচ্ছে ফাইনাল ভলিউম, P1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম। ওকে, এখন দেখো তো আমি কি এটা কিভাবে লিখতে পারি। শুরুর অবস্থায় n মোল গ্যাস ছিল, ফাইনালি n মোল গ্যাস ছিল, তার মানে P1 V1 কার সমান? nRT1 এর সমান। P2 V2 কার সমান? P2 V2 nRT2 এর সমান।
তাহলে P2 V2 এর পরিবর্তে লিখে দিই N আর T2, P1 V1 এর পরিবর্তে লিখে দিই N আর T1, তাহলে কি আসবে? আসবে W is equals to 1 divided by 1 minus gamma NRT2 minus NRT1, NRটাকে কমন নাও, তাহলে NR divided by 1 minus gamma, এখানে আসবে T2 minus T1, এই হচ্ছে কৃতকাজ বের করার ফর্মুলা। আর একটা ফর্মুলা আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে একটা ফর্মুলা, এই হচ্ছে আরেকটা ফর্মুলা, যে কোনো একটা মনে রাখলেই হচ্ছে। এখানে T2টা হচ্ছে ফাইনাল টেম্পারেচার, T1টা কি? T1টা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার। প্রক্রিয়ার শুরুতে তাপমাত্রা হচ্ছে T1, প্রক্রিয়ার শেষের তাপমাত্রা হচ্ছে T2। আর এখানে P2 V2 হচ্ছে প্রক্রিয়ার শেষের প্রেসার আর ভলিউম, আর P1 V1 হচ্ছে প্রক্রিয়ার শুরুর প্রেসার আর ভলিউম। আর N হচ্ছে আমরা কত মোল গ্যাস নিয়ে কাজ করছি, গামা হচ্ছে আমরা যেই গ্যাস নিয়ে কাজ করছি তার সিপি আর সিভির অনুপাত। বুঝছো? একদম সহজ, আই গেস বুঝতে পারছি। ওকে, এখন এই যে প্রমাণটা এত কষ্ট করে করলাম, ধরো বুয়েটে এটার প্রমাণ আসছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা প্রমাণ করে দেখাও, বা প্রমাণ করো যে কৃতকাজ W is equals to NR divided by 1 minus gamma into T2 minus T1। তুমি কি এত বড় করে করবা? তোমার যদি শরীরে অনেক তেল থাকে তুমি কইরো, কোনো সমস্যা নেই, বাট আমি একটা সহজ নিয়ম শিখাই দিই, ঠিক আছে? আচ্ছা, একটা নিয়ম শিখাই দিই। ভাইয়া কি নিয়ম শিখাবেন? দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা কি জানি? ডেল W is equals to minus del U। রুদ্ধতাপীয় প্রক্রিয়া জানি না? জানি তো। ডেল ইউ মানে কি? ডেল ইউ মানে হচ্ছে মাইনাস NCV ডেল টি, তাই না? লেখো মাইনাস NCV ডেল টি মানে কি? ডেল টি মানে হচ্ছে T2 মাইনাস T1, ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, এটা তো তাপমাত্রার পরিবর্তন। ওকে, এবার আমরা কি এই ফর্মুলাগুলো জানি? CP মাইনাস CV is equals to R, জানি। আবার আমরা কি এটা জানি? CP by CV is equals to R, that means CP is equals to CP by CV সমান লিখছি আর, আমার কি হবে? CP by CV is equals to গামা, তার মানে CP is equals to গামা CV। এতটুকু জানা আছে আমাদের। তো সিপির পরিবর্তে আমরা গামা সিভি লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। লেখো সিপির পরিবর্তে গামা সিভি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর। সিভিটাকে কমন নাও, গামা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু আর। দেখো তো সিভি সমান কি আসে? সিভি সমান আসে আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। জাস্ট সিভির মানটা এখানে বসাই দাও, দেখবো ফর্মুলা চলে আসছে। কি বলেন ভাইয়া? আসলেই হ্যাঁ, মাইনাস এন ইন্টু সিভি মানে কি? আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 T2 মাইনাস T1। মাইনাস দিয়ে নিচে গুণ করে দাও, উপরে থাকবে এনআর, নিচে থাকবে 1 মাইনাস গামা, এখানে থাকবে T2 মাইনাস T1। শেষ। এটাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ, সলভড। বল, এত বড় ইন্টিগ্রেশন টেশন কিচ্ছু করা লাগবে? কিচ্ছু করা লাগবে না ভাই, জাস্ট 2-3 লাইন, শেষ, সলভ। ওকে, সেই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ বের করার ফর্মুলা। এখন দেখো, এখান থেকে না যে আমরা আগে যা যা শিখছিলাম ওগুলোও বলা যায়। কৃতকাজ কখন পজিটিভ হবে খেয়াল করে দেখো, 1 মাইনাস গামা এই পার্টটা কিন্তু সবসময় নেগেটিভ। গামার মান তো সবসময় একের চেয়ে বড়ই হবে, তার মানে 1 মাইনাস গামা সব সময় নেগেটিভ। তাহলে T2 মাইনাস T1 যদি নেগেটিভ হয় তখন কৃতকাজ হবে পজিটিভ, আর যদি T2 মাইনাস T1 পজিটিভ হয় তখন কৃতকাজ হবে কি? নেগেটিভ। তার মানে আমরা বলতে পারি যদি T2 মাইনাস T1 মানে টেম্পারেচারের পরিবর্তন হয় পজিটিভ, তখন কৃতকাজ কি হবে? নেগেটিভ। ঠিক আছে? আর যদি T2 মাইনাস T1 এর পরিবর্তন হয় নেগেটিভ, তখন কৃতকাজ কি হবে? তখন কৃতকাজ হবে পজিটিভ। এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? যে যখন তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণ ঘটাবা, মানে সিস্টেম নিজে কাজ করবে, তখন তাপমাত্রা কি হবে? হ্রাস পাবে। আর যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন ঘটাবা, বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা হবে, তখন তাপমাত্রা বৃদ্ধি পাবে। সেটাই হয়েছে। বুঝেছেন? সেই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যাবতীয় সকল থিওরি। এর বাইরে ভাই কিছু লাগবে না, বিশ্বাস করো, কিচ্ছু লাগবে না। ঠিক আছে? ওকে, তাহলে যদি বুঝে থাকি আমরা হচ্ছে এখন ম্যাথ সলভিং এ যাব, বাট তার আগে তোমরা থিওরিটা হচ্ছে একবার রিভাইজ দিবা, এবং দেন হচ্ছে আমরা সামারি কি লাগবে? সামারি লাগবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার, সব লিখে দিস আই গেস, মনে হয় না সামারি লাগবে, দ্যাটস এনাফ। আমরা হচ্ছে এখন ম্যাথের দিকে চলে যাব, বাট তার আগে তোমরা হচ্ছে এতক্ষণ ধরে আমি যা যা পড়াইলাম এই সবগুলো একটাবার রিভাইজ দিবা। রিভাইজ না দিলে কিন্তু মাথা থেকে এখনই বাইরে হয়ে যাবে। ঠিক আছে? অনেক কিছু বলে ফেলছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে, আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিটের একটা ব্রেকে তোমরা কি করবা? রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে যা যা বয়ান ছাড়লাম, ঠিক আছে, জাতির উদ্দেশ্যে, এগুলা রিভাইজ দাও। সময় হচ্ছে 5 মিনিট। 5 মিনিট পর আমরা কি করব? উড়াধুরা ম্যাথ সলভ করব।
করব। সো কারো যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে, আমাকে বলে রাখো, আমি 5 মিনিট পর এসে তোমাদেরকে সকল কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। যদিও সমস্যা হওয়ার কথা না, বাট স্টিল হইলে জানা রাখতে পারো। ঠিক আছে? ওকে, রিভিশন দেন, এসে আমরা ম্যাথ সলভ করতেছি, আসতেছি।
জীবন একটা বেদনা, সরি গান শুনতে শুনতে চলে আসছি, কি একটা জ্বালা, জীবন আসলে একটা বেদনা। কই গেল ব্যাচ ফ্লেমস? এই তো পাওয়া গেছে। হোলা, হ্যালো দাদা, ফিজিক্স টিচার হিসেবে অরিন্দমকে কেন অনেক ভালো, মানে হোয়াট, কিসের মধ্যে কি ভাই, তোমরা আসলে পারো। যাই হোক, আসো আমরা হচ্ছে কোয়েশ্চেন সলভ করি। লেটস গো গাইস। এই পর্যন্ত আচ্ছা কারো কোনো কনফিউশন ক্রিয়েট হয়েছে? আমি এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বলে গেলাম, কারো কি কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে? তোমরা তো কিছু বলোই না, নাকি তোমরা সব কিছুই বুঝে যাও? কি একটা জ্বালা বলো তো, সব কিছু বুঝলে তো সমস্যা, মাঝে মধ্যে বুঝবা না, না মানে বুঝলেও বলবা যে ভাইয়া বুঝি নাই। এখন পড়াইতে গিয়ে যদি দেখি তোমরা সবই বুঝো, তাহলে তো একটু সমস্যা। তখন তো আসলে মানে আইদার অনেক ভালো পড়াচ্ছি অথবা অনেক খারাপ পড়াচ্ছি, যে তোমরা বলার সাহসই পাচ্ছ না যে ভাইয়া বুঝতেছি না। এর জন্য মাঝে মধ্যে বলবা, যদি বুঝো সব কিছু তাও বলবা যে না ভাইয়া বুঝিনি, ঠিক আছে? তাহলে একটু মানসিক শান্তি পাবো। যাই হোক, সব বুঝছো তোমরা না? কি একটা জ্বালা, পোলাবান সব বুঝে গেছে, নইলে কেমনে ভাই। আসো আসো নেক্সট। আমরা হচ্ছে এখন কোয়েশ্চেন সলভ করবো। চলো, অনেকগুলো কোয়েশ্চেন আছে, যে কয়টা পরে আছে সলভ করবো, বা এগুলো পরের দিন করবো, সমস্যা নেই তো, জীবন এখনো অনেক বড়, অনেক সময় পরে আছে। বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এর আয়তন দ্বিগুণ করা হলো, গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত? দেখো খেয়াল করো, আমাদের গ্যাসের ইনিশিয়াল টেম্পারেচার দিয়ে দিছে কত, 25°C, এবং বলে দিছে কি হিলিয়াম গ্যাস। বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা আয়তন দ্বিগুণ করলাম, তার মানে হচ্ছে আমাদের ফাইনাল ভলিউম মানে কি, V2 ডিভাইডেড বাই V1 হচ্ছে কত, 2। আয়তন দ্বিগুণ করছি না, তাহলে V2/V1 কত হবে? 2 হবে। ইনিশিয়াল টেম্পারেচার দিয়ে দিছে, শুরুর টেম্পারেচার কত, 25°C। আচ্ছা সেটা কি ডিগ্রি সেলসিয়াস রাখলে হবে না রে বাবা, কেলভিনে নিতে হবে। 25°C মানে কত, 298 কেলভিন। আচ্ছা ভাইয়া এখানে কি আর কিছু লাগবে? গামার মান লাগবে। বলো কি গ্যাস? হিলিয়াম গ্যাস। গামা কত হবে? 1.67। এবার বলো, তোমাকে ভলিউম আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে, কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? ভাইয়া P/V⁴ কনস্ট্যান্ট হইল, প্রেসার আর ভলিউমের মধ্যে সম্পর্ক স্থাপন করলে হবে। তোমার কি প্রেসার বের করতে বলছে? না, ভলিউম দেওয়া আছে, টেম্পারেচার বের করতে বলছে, তার মানে ভলিউম আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। কোন ফর্মুলা হচ্ছে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আমার কি লাগবে? ফাইনাল টেম্পারেচার, দ্যাট মিনস T2 কত হবে বলো, T1 ইন্টু V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। T1 কত, 298, V2/V1 হচ্ছে 2, তাহলে V1/V2 কত হবে, হাফ। গামার মান কত, 1.67 মাইনাস 1, ক্যালকুলেটরে বসাবো, সলভ। ঠিক আছে? পারবা না বলো? এগুলো কোনো ব্যাপার? বাচ্চা বলাবারের কাজ ভাই, এগুলাই আছে গ নাম্বারে এইসব প্রশ্নই তোমাকে দিয়ে দিবে। পারবো? শিওর, গুড। নেক্সট আসো, কি বলছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এর তাপমাত্রা দ্বিগুণ করা হলো। ঠিক আছে, গ্যাসের চূড়ান্ত চাপ হবে, এটা কি, চূড়ান্ত চাপ নির্ণয় করো। আচ্ছা, ইনিশিয়াল চাপ দিয়ে দিছে কত, 2 atm, এবং বলে দিছে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে এবার আমরা কি করছি, টেম্পারেচার ডাবল করেছি। কি করেছি? টেম্পারেচার ডাবল করছি, তার মানে T2/T1 কত, 2। ওকে, ইনিশিয়াল প্রেসার দেওয়া আছে, ইনিশিয়াল প্রেসার কত, 2 atm। ওকে ভাইয়া, কোন গ্যাসের উপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালাইছি? কার্বন ডাইঅক্সাইডের গামা কত, 1.4 রে, কত, 1.4। এখন বলো কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? কি দেওয়া আছে? টেম্পারেচার দেওয়া আছে, বের করতে বলছে প্রেসার, তার মানে প্রেসার আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। ফর্মুলা হচ্ছে পাটালির গুড় 1 গ্রাম। কি? হ্যাঁ, পাটালির গুড় 1 গ্রাম। আবার পাটালির গুড় 1 গ্রাম। ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আমার লাগবে ফাইনাল প্রেসার P2 ইজ ইকুয়ালস টু T1/T2 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা মাল্টিপ্লাইড বাই P1। এখন জাস্ট মান বসে দাও, T1/T2 কত হবে, হাফ। গামার মান কত, কার্বন ডাইঅক্সাইড গ্যাস 1.4 ডিভাইডেড বাই 1 মাইনাস 1.4, P1 কত, P1 হচ্ছে 2 atm। যেটা আসবে সেটাই রেজাল্ট। শেষ, প্লাগ অ্যান্ড প্লে, একদম ইজি। পারবা না বলো তো? এগুলা কঠিন, তুমি ফর্মুলা জানলে কোনো ব্যাপারই না, তোমার জাস্ট বোঝা লাগবে কোন ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, এতটুকুই। আর ওই ফর্মুলা তোমার জানা থাকা লাগবে, তাইলেই কাজ শেষ। ওকে, আসেন নেক্সট। কি বলছে? বলছে একটা সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় এবং 4 বায়ুমণ্ডলীয় চাপে 10 লিটার গ্যাস আবদ্ধ আছে। সিলিন্ডারের গ্যাসের চাপ এই যে
হঠাৎ মানে কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আকস্মিক, হঠাৎ, খুবই দ্রুত রুদ্ধতাপীয় প্রক্রিয়া। হঠাৎ দ্বিগুণ করায় তাপমাত্রা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আলোকে বিষয়টির যৌক্তিকতা ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে চাপ হঠাৎ করে দ্বিগুণ করলে তাপমাত্রা কি আসলেই বৃদ্ধি পায় কিনা। তাহলে আসেন, আমাদের শুরুতে প্রেসার কত ছিল? শুরুতে প্রেসার ছিল 4 বায়ুমণ্ডলীয় চাপ, আমরা কি করছি? চাপ ডাবল করছি, তার মানে ফাইনাল প্রেসার হবে হচ্ছে ইনিশিয়াল প্রেসারের দ্বিগুণ। ওকে, কোন গ্যাস, কি গ্যাস রাখা আছে? 10 লিটার গ্যাস। আহা, বলে তাই না? যদি কিছু না বলে দেয় তাহলে আমরা কি করব? আমরা গামা ধরবো 1.4। কেন? কেন ভাইয়া? যদি কিছু না বলে আমরা গামা 1.4 ধরবো। কিছু বলে নাই মানে হচ্ছে আমরা বায়ুমণ্ডলের গ্যাসগুলোকে আবদ্ধ করছি। ঠিক আছে, কোনো কিছু বললে তো সেটা ঠিক আছে, না বললে আমরা ধরবো বায়ুমণ্ডলের গ্যাসগুলোকে আবদ্ধ করছি। আইদার অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, যেটাই নাও না কেন সবারই গামা কত? 1.4। ওকে, ম্যাক্সিমাম কোয়েশনে বলাই থাকবে, এই কোয়েশনে কোনো একটা কারণে বলা নাই, না বললে আমরা 1.4 ধরে করে দিয়ে আসবো। ঠিক আছে, আমাকে ইনিশিয়াল টেম্পারেচার দিয়ে দিছে কত? ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া আছে 300 কেলভিন। আমার দেখাইতে হবে যে হ্যাঁ ফাইনালি টেম্পারেচারটা বৃদ্ধি পাইছে। যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে আমরা বলবো যে হ্যাঁ তাপগতিবিদ্যার প্রথম সূত্র এখানে খাটছে, আদারওয়াইজ বলবো যে খাটবে। ঠিক আছে, তাহলে আসো, চলো চলো চলো, কেমনে বের করবা? প্রেসার আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে দিছে হঠাৎ, তাহলে পাটালির গুড় 1 গ্রাম, আবার পাটালির গুড় 1 গ্রাম। ঠিক আছে, তাহলে বলো আমার লাগবে হচ্ছে ফাইনাল টেম্পারেচার। তাহলে খেয়াল করেন তো আমি লিখতে পারি না T2/T1 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইজ ইকুয়ালস টু P1/P2। লেখা যায় দুই পাশে গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা দিয়ে রুট করে দাও, তাহলে হবে হচ্ছে T2/T1 ইজ ইকুয়ালস টু P1/P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। রুট করে দিছি দুই পাশে, গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা দিয়ে, নর্মাল ম্যাথমেটিক্স। তাহলে T2 কত হবে? T2 হবে হচ্ছে T1 মাল্টিপ্লাইড বাই P1/P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। বলো T1 এর মান কত? 300। P1/P2 কত? বলো P1/P2 হবে হচ্ছে হাফ টু দি পাওয়ার 1 মাইনাস গামা কত? গামা হচ্ছে 1.4 ডিভাইডেড বাই 1.4। এখান থেকে বের করো হাফ হাফ হাফ। ওকে, আসো, হাফ টু দি পাওয়ার ওয়াট? হাফ টু দি পাওয়ার হচ্ছে -0.4 ডিভাইডেড বাই 1.4 মাল্টিপ্লাইড বাই কত? মাল্টিপ্লাইড বাই হচ্ছে 300। দেখো ফাইনাল টেম্পারেচার কত আসছে? 365.7 কেলভিন। তার মানে সুতরাং যথার্থ, যথার্থ, সুতরাং ঘটনাটি যথার্থ। ঠিক আছে, ঘটনাটি কি? যথার্থ। টেম্পারেচার কি হয়েছে? টেম্পারেচার বৃদ্ধি পাইছে। দেখো টেম্পারেচার কি হয়েছে? টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। একদম সঠিক বলেছেন ভাইয়া, কোনো ভুল নাই এখানে। তাহলে জাস্ট ম্যাথমেটিক্স, আর কিছু না। ঠিক আছে, পারবো? এসব প্রশ্ন আসলে এগুলো বাচ্চা পোলাপানের প্রশ্ন ভাই, এমনিই পারবা, চোখ বন্ধ করে লিখলেও পারবা। চলো নেক্সট, এগুলো সময় নষ্ট না করি, নেক্সট আসো। কি বলেছে? প্রমাণ তাপমাত্রা ও চাপের কোনো গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 2.5 গুণ আয়তন প্রসারিত করা হলে চূড়ান্ত চাপ কত হবে? গামা দিয়ে দিছে 1.4। হাই রে, বলো আমরা কি করছি? আয়তন 2.5 গুণ করছি, তার মানে ফাইনাল ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম হচ্ছে 2.5। আচ্ছা শুরুর চাপ কত ছিল ভাইয়া? প্রমাণ চাপ, প্রমাণ চাপ কত ভুলে গেছি? 1 অ্যাটমসফেরিক প্রেসার। গামা কত? 1.4। কোন প্রক্রিয়া আয়তন 2.5 গুণ করছো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। ফাইনাল প্রেসার লাগবে। প্রেসার আর ভলিউমের মধ্যে সম্পর্ক কি ছিল? সবচেয়ে সহজটা, PV টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা। আমার লাগবে হচ্ছে P2, তার মানে P1 ইন্টু V1 বাই V2 টু দি পাওয়ার গামা। P1 হচ্ছে 1, V1 বাই V2 হচ্ছে 1 বাই 2.5, গামা হচ্ছে 1.4। যত আসবে তত এটিএম। শেষ, সহজ। ঠিক আছে, পারবো? সময় লাগবে বলো তো এগুলো সলভ করতে? কতটুকু সময় লাগবে? কয়েক সেকেন্ড লাগতে পারে, এর চেয়ে বেশি তো আসলে লাগা উচিত না। পারবা না বলো তো? পারবো। চলো নেক্সট, কি বলেছে? এই যে দেখো, এখন হচ্ছে ভালো ভালো প্রশ্ন। বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা গ্যাস চেম্বারে 1 বায়ুমণ্ডলীয় চাপ, এই যে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, হ্যাঁ এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ক নাম্বারটা আমি করাই দিব, খ নাম্বার যেটা সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ওকে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা গ্যাস চেম্বারে 1 বায়ুমণ্ডলীয় চাপে 100 কেজি পার মিটার কিউব ঘনত্বের ডেনসিটি দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। চেম্বারটিতে গ্যাসের চাপ 2 বায়ুমণ্ডলীয় চাপ করা হলে চেম্বারটি হঠাৎ করে ফেটে যায়। প্রশ্ন হচ্ছে ফেটে যাওয়ার মুহূর্তে চেম্বারটার চূড়ান্ত তাপমাত্রা কত ছিল? আচ্ছা এটাও তোমাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1। ওকে,
এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1, এটা করবে, এটার ভালো ম্যাথ। আর দেখো খ নম্বরে কি বলছে, খ নম্বরে বলছে চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব কিরকম পরিবর্তন হবে সেটা নির্ণয় করো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক নাম্বার 2। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে কাহিনী, এটা আপনারা চেষ্টা করবেন বাসায় 5 নম্বরের ক এবং খ। একটা হচ্ছে চেম্বারটা যখন ফেটে যাচ্ছে তখন চূড়ান্ত তাপমাত্রা কত, যে মুহূর্তে ফেটে গেল এবং ফেটে যাওয়ার পর গ্যাসের ঘনত্বে আসলে কি পরিমাণ পরিবর্তন আসবে। শুরুতে ঘনত্ব ছিল হচ্ছে 100 কেজি পার মিটার কিউব, পরবর্তীতে ঘনত্ব কত হবে সেটা তোমার বের করা লাগবে। ওকে, বেস্ট অফ লাক। আসো নেক্সট কি বলছে 6 নম্বরটা। 6 নম্বরে বলছে একটা সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় 10⁶ প্যাসকেল চাপে 0.001 মিটার কিউব গ্যাস আছে। গ্যাসটাকে প্রথমে সমষ্ণ প্রসারণ করা হলো এবং পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আবারও প্রসারণ করা হলো। প্রতি ক্ষেত্রেই প্রসারণের অনুপাত 1:2 আছে, এটা বোঝা লাগবে, এটা তুমি সামনেও ফেস করবা। প্রতি ক্ষেত্রে প্রসারণের অনুপাত 1:2 মানে কি, মানে প্রসারণের পর আয়তন দ্বিগুণ হয়েছে। ওকে, তো তোমাকে যদি প্রশ্নে কখনো বলে দেয় প্রসারণের অনুপাত 1:2, প্রসারণের অনুপাত 1:2, আমার কি বোঝা লাগবে, প্রসারণের পর আয়তন দ্বিগুণ হয়েছে, মানে V2/V1 = 2। ঠিক আছে, যদি বলে প্রসারণের অনুপাত 1:3, তার মানে ফাইনাল ভলিউম ইনিশিয়াল ভলিউমের 3 গুণ, মানে V2/V1 হবে হচ্ছে 3। যদি বলে প্রসারণের অনুপাত 1:5, তার মানে ফাইনাল ভলিউম ইনিশিয়াল ভলিউমের 5 গুণ, মানে V2/V1 হবে তখন 5। ওকে, গুড। মোট প্রসারণের মোট কাজের পরিমাণ বের করো। ওকে, আসেন তাহলে আমরা প্রথমে কি করছি, প্রথমে আমরা সমষ্ণ প্রসারণ ঘটাইছি। কি ঘটাইছি, সমষ্ণ প্রসারণ। বলো আমার দেওয়া আছে কি কি, আমাকে দেওয়া আছে হচ্ছে গ্যাসের মোল সংখ্যা। গ্যাসের মোল সংখ্যা দেওয়া নাই, আচ্ছা সমস্যা নাই, গ্যাসের মোল সংখ্যা বের করা যাবে। তাহলে প্রথমে আমরা একটু গ্যাসের মোল সংখ্যা বের করে নিই, মোল সংখ্যা ছাড়া তো আবার বের করা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আচ্ছা আমরা প্রথমে কি করবো, একটু গ্যাসের মোল সংখ্যাটা বের করি। বা গ্যাসের মোল সংখ্যা বের না করলেও কি আসলে খুব বেশি সমস্যা ছিল, একটু সমস্যা ছিল, মোল সংখ্যাটা বের করে নিই। আসো কেমনে বের করবা, দেখো PV = nRT। এরকম ম্যাথ দেখলে তোমার মনে হতে পারে মোল সংখ্যা তো দেওয়া নেই, মোল সংখ্যা ছাড়া কেমনে ম্যাথ করবো। দেখো তোমাকে শুরুতে টেম্পারেচার দিয়ে দিছে, প্রেসার দিয়ে দিছে, ভলিউম দিয়ে দিছে। তো প্রেসার, ভলিউম, টেম্পারেচার যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা PV = nRT দিয়ে গ্যাসের মোল সংখ্যা বের করতে পারবো না? অবশ্যই পারবো। বলো গ্যাসের মোল সংখ্যা কত হবে, N = PV/RT। প্রেসার কত দেওয়া আছে, 10⁶, ভলিউম কত দেওয়া আছে, 10⁻³ মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে 8.314, টেম্পারেচার কত দেওয়া আছে 300। তাহলে বলো গ্যাসের মোল সংখ্যা কত হবে, উপরে থাকবে হচ্ছে 10, নিচে থাকবে হচ্ছে 8.314 × 3। এখান থেকে তুমি মোল সংখ্যা পেয়ে যাবে কেমনে, 10⁻³ নিচে আছে 10⁻², কাটাকাটি গিয়ে উপরে 10, নিচে হচ্ছে 3 × 8.314। তাহলে আসলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 10 / 3 / 8.314, গ্যাসের মোল সংখ্যা আসতেছে 0.4 মোল, বা 0.4 এর পর 3টা শূন্য দিয়ে 9 মোল, না দিলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের গ্যাসের মোল সংখ্যা। এখন আমরা কি করছি, আমরা প্রথমে চালাইছি সমষ্ণ প্রসারণ। কি চালিয়েছি, সমষ্ণ প্রসারণ। ওকে, বলো সমষ্ণ প্রসারণে কৃতকাজ কেমনে বের করবা, বলো বলো বলো। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ বের করার ফর্মুলা আমাদের কি ছিল, ফর্মুলা ছিল হচ্ছে W = nRT ln V2/V1, তাই না, এটাই তো ফর্মুলা। তাহলে আমাদের গ্যাসের মোল সংখ্যা কত, 0.4 মোল, আর কত 8.314। যেহেতু সমষ্ণ প্রক্রিয়া চালাইছি টেম্পারেচার তো চেঞ্জ হবে না, শুরুতে টেম্পারেচার যেটা ছিল সেটাই থাকবে, মানে হচ্ছে 300 কেলভিন, এবং ln V2/V1 কত হবে, আয়তন দ্বিগুণ করছি, প্রসারণ করছি, তার মানে V2/V1 হবে হচ্ছে 2। এখান থেকে আমরা সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ পেয়ে যাবো। তাহলে আসলে যদি বের করি 0.4 × 8.314 ইন্টু হচ্ছে 300 ইন্টু হচ্ছে ln 2, কত আসে, আসে হচ্ছে 691.54 জুল। এটা হচ্ছে প্রথম প্রসারণে কৃতকাজ। ঠিক আছে, এরপর আমরা কি করেছি, এরপর আমরা করেছি রুদ্ধতাপীয় প্রসারণ। কি করেছি, রুদ্ধতাপীয় প্রসারণ। ওকে, বলো রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজ কেমনে বের করবা, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে nR / 1 - gamma × T2 - T1। আচ্ছা T2 এর মান কি তুমি জানো,
রুদ্ধতাপীয় প্রসারণের পর সিস্টেমের টেম্পারেচার কত হবে সেটা কি তোমার জানা আছে? জানা কিন্তু নাই। দেখো রুদ্ধতাপীয় প্রসারণের শুরুতে টেম্পারেচার কত? শুরুতে টেম্পারেচার 300 কেলভিন, কারণ সমষ্ণ প্রসারণ যখন তুমি চালাইছো টেম্পারেচার তো চেঞ্জ হয় নাই, টেম্পারেচার 300 কেলভিনই আছে। বাট যখন তুমি রুদ্ধতাপীয় প্রসারণ চালাবা তখন তো টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। রুদ্ধতাপীয় প্রসারণের শেষে গিয়ে সিস্টেমের টেম্পারেচার কত হবে সেটা যদি তুমি নাই জানো, কৃতকাজ কেমনে বের করবা? তার মানে আমাদের জানা লাগবে রুদ্ধতাপীয় প্রসারণ শেষে সিস্টেমের টেম্পারেচার কত। সেটা কেমনে বের করব? সেটা বের করার জন্য আমরা ভলিউম আর টেম্পারেচারের মধ্যে যে সম্পর্কটা সেটা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আমার লাগবে ফাইনাল টেম্পারেচার T2, সেটা কত হবে? সেটা হবে V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই T1। ঠিক আছে, V1 বাই V2 কত? V1 বাই V2 হচ্ছে হাফ টু দি পাওয়ার গামা কত? গামা কি দিয়ে দিছে কোয়েশ্চেনে? গামা দেয় নাই, ঈশ্বরে গামার মান দেওয়া থাকবে। ধরো গামা হচ্ছে 1.4, কিছু না দিয়ে দিলে আমরা 1.4ই ধরবো, আর এমনিতে গামার মান দেওয়া থাকবে। তাহলে গামা হচ্ছে আমাদের 1.4 মাইনাস 1, ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে 300। সো কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আসে হচ্ছে হাফ টু দি পাওয়ার কত? টু দি পাওয়ার হচ্ছে 0.4 মাল্টিপ্লাইড বাই কত? মাল্টিপ্লাইড বাই হচ্ছে 300, আসে কত? 227.35 কেলভিন। এটি তো হওয়ার ছিল, রুদ্ধতাপীয় প্রসারণ তো টেম্পারেচার হ্রাস পাবে। তার মানে সিস্টেমের ইনিশিয়াল টেম্পারেচার ছিল 300, রুদ্ধতাপীয় প্রসারণের পরে সিস্টেমের টেম্পারেচার হয়েছে 227.35 কেলভিন। তাহলে বলো এবার কৃতকাজ কত? রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজ W2 ইজ ইকুয়ালস টু NR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। সিম্পল। এখন জাস্ট মান বসাও। বলো n এর মান কত? n এর মান হচ্ছে 0.4, আর এর মান 8.314, 1 মাইনাস গামার মান কত? 1.4, T2 কত? ফাইনাল টেম্পারেচার 227.35, ইনিশিয়াল টেম্পারেচার 300। চলো কত আসে দেখো। উপরে হচ্ছে 0.4 ইন্টু 8.314 মাল্টিপ্লাইড বাই হচ্ছে কত? 300 মাইনাস 227.35 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 0.4। কত আসে? আসে হচ্ছে 604 জুল, 604.01 জুল। কৃতকাজ তো পজিটিভই আসার কথা ছিল, সিস্টেম প্রসারিত হয়েছে, কৃতকাজ কি আসবে? পজিটিভই তো আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। বুঝছো? ডিরেক্ট কিন্তু বের করতে পারবা না। প্রথমে রুদ্ধতাপীয় প্রসারণ শেষে সিস্টেমের টেম্পারেচার কত সেটা তোমার বের করা লাগবে, আদারওয়াইজ কেমনে বের করবা কৃতকাজ? ঠিক আছে, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ পেয়ে গেছো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ পেয়ে গেছো। টোটাল কৃতকাজ কত হবে? টোটাল কৃতকাজ হবে দুইটার যোগফল। কাজ একটা স্কেলার রাশি, সিম্পলি যোগ করলে আমরা টোটাল মান পেয়ে যাবো। সো দুইটা কৃতকাজকে যোগ করে দিবা, তাহলেই তুমি টোটাল কৃতকাজ পেয়ে যাবে, এবং এটাই তোমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। এবং এই ম্যাথটা এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, তার জন্য অতীব বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো তো এই ম্যাথটা বুঝছো কিনা? এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বোঝা লাগবে, কারণ এই ম্যাথের মধ্যে সব আছে। তোমাকে মূল সংখ্যা দিয়ে দেয় নাই, প্রথমে মূল সংখ্যা বের করে নেওয়া লাগবে, দেন সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ বের করা লাগবে, দেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ বের করতে যাবা, বাট তোমার তো সিস্টেমের ফাইনাল টেম্পারেচারও দেয় নাই। সো প্রথমে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ওই যে ফর্মুলাগুলো ব্যবহার করে প্রক্রিয়া শেষে সিস্টেমের ফাইনাল টেম্পারেচার বের করে নেওয়া লাগবে, দেন হচ্ছে তোমার কৃতকাজ বের করা লাগবে। দেখেন তো এটা বুঝছেন কিনা? এইটা বোঝা লাগবে। এই ম্যাথ বুঝলে আপনি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে কোনো কৃতকাজের ম্যাথ করে আসতে পারবেন, সমস্যা হবে না কোনো। ঠিক আছে, দেখো বুঝছি কিনা গাইস, ক্লিয়ার কিনা? দাদা সিপি সিভির চেয়ে বড় কেন, এইটা বাদ আছে? ও হ্যাঁ, নিয়ে আসবো নি পরের ক্লাসে, নিয়ে আসবো নি গো, ম্যাথের আগে ওইটা করাই দিব নি পরের ক্লাসে। ঠিক আছে, এটা খালি ভুলে যাই, আগের দিনও মনে তোমাদের ওটা করতেই ছিলাম না, আজকে আনতে মনেই নাই। রে শুরুতে একবার বলবা না, ভুলে গেছি, করাই দিব নি পরের দিন শুরুতে। ঠিক আছে, দেখো এই ম্যাথ বুঝছি কিনা? এই ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এইচএসসি পরীক্ষার জন্য। দেখবে এরকম একটা কোয়েশ্চেন চলে আসছে, এবং এই কাজ তোমার শুধুমাত্র এখানে না, আমরা যখন ইঞ্জিন পড়তে যাব তোমার কিন্তু আবারও সেম কাজ করা লাগবে। এই একই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমার কৃতকাজ বের করা লাগবে যখন আমরা ইঞ্জিন পড়তে যাব। ঠিক আছে, অনেক হার্ড, আইআইটি স্ট্যান্ডার্ড, বাটা আইআইটি স্ট্যান্ডার্ড মানে বোর্ড স্ট্যান্ডার্ড, বোর্ডে আসে এগুলো, বলে অনেক হার্ড, কি বলবো, আবার বলে আইআইটি স্ট্যান্ডার্ড, বুঝতে পারছি? ওকে, আচ্ছা কি বলছে দেখো দেখো দেখো, বলেছে তাপ পরিবাহী এবং অপরিবাহী পদার্থের
তৈরি দুইটা ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে এত প্যাসকেল চাপে এবং 600 কেলভিন তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাস রাখা আছে। পরবর্তীতে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো। হিলিয়ামের ক্ষেত্রে গামার মান দিয়ে দিয়েছে 1.67, আর এর মান দিয়েছে বলছে অপরিবাহী সিলিন্ডারে চূড়ান্ত তাপমাত্রা কত। আচ্ছা বলো, অপরিবাহী সিলিন্ডার মানে কি? মানে যেখানে তাপ শক্তির কোনো আদান প্রদান হবে না। এখন তুমি একটা প্রক্রিয়া চালাইছো, তাপগতীয় প্রক্রিয়া, যেখানে তাপ শক্তির কোনো আদান প্রদান হয় না, সেটা কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে দেখেন আমাদের শুরুতে টেম্পারেচার কত ছিল? শুরুতে টেম্পারেচার ছিল কই গেল 600 কেলভিন। তাহলে শুরুর টেম্পারেচার ছিল 600 কেলভিন। আমরা কি করছি? চাপের পরিমাণ অর্ধেক করছি, তার মানে ফাইনাল প্রেসার হচ্ছে ইনিশিয়াল প্রেসারের অর্ধেক। গামার মান 1.67, হিলিয়াম গ্যাস। আমাকে বলছে ফাইনাল টেম্পারেচার কত। কি করবা? প্রেসার আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। এটা কেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া? কারণ অপরিবাহী সিলিন্ডার, তাপ শক্তির কোনো আদান প্রদান হবে না। তাপ শক্তির আদান প্রদান না হইলে সেটা কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে বলো ফর্মুলা কি? পাটালির গুড় 1 গ্রাম, আবার পাটালির গুড় 1 গ্রাম। ঠিক আছে, লাগবে কি? ফাইনাল টেম্পারেচার। তাহলে আসেন আমরা লিখি T2 by T1 to the power gamma divided by 1 minus gamma is equals to P1 by P2. গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা দিয়ে দুই পাশে রুট করে দাও, তাহলে আসবে হচ্ছে T2 is equals to T1টাকে ওই পাশে নিয়ে গেছি, এখানে আসবে P1 by P2 to the power 1 minus gamma divided by gamma। ঠিক আছে, T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 600। P1 বাই P2 কত হবে? 2, কারণ P2 বাই P1 হচ্ছে 1 মাইনাস গামা। গামা কত? 1.67 ডিভাইডেড বাই 1.67। এখান থেকে আমার ফাইনাল টেম্পারেচার বের হয়ে যাবে। এটা হচ্ছে ফাইনাল টেম্পারেচার। বুঝছো? গুড, সহজ। নেক্সট কোয়েশ্চনে কি বলছে? সিলিন্ডার দ্বয়ের মধ্যে কোনটার ক্ষেত্রে কৃতকাজ বেশি হবে? আচ্ছা দেখো, এখানে প্রথম সিলিন্ডারটাকে তোমার ধরা লাগবে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। কেন ভাইয়া সমষ্ণ প্রক্রিয়া ধরবো? কিছু করার নাই, তোমার বলে নাই যদিও একদম ক্লিয়ারলি উল্লেখ করে, বাট যে বলছে পরিবাহী সিলিন্ডার, তাপ পরিবাহী, সো এখানে তাপ শক্তির খুবই সুষম আদান প্রদান হবে এবং আমরা ধরেই নিব এই পুরাটা যাবে হচ্ছে কৃতকাজে। সো প্রথম সিলিন্ডার যেটা হচ্ছে তাপ পরিবাহী সিলিন্ডার, আমাদের ধরা লাগবে এখানে সমষ্ণ প্রক্রিয়া চলছে, আর পরেরটাই তো অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়া চলছে। তাহলে বলেন কোনটায় কৃতকাজ বেশি হবে? আমরা কি করব? আমরা দুই ক্ষেত্রে কৃতকাজ বের করব। তাহলে তাপ পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? তাপ পরিবাহী। যদি এটা ধরাটা ঠিক হচ্ছে না, বাট ধরতে হবে, কিচ্ছু করার নাই, পরীক্ষায় আসলে এভাবেই করতে হবে। পরীক্ষায় আসে, কি করবো আর বলো? তাপ পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে আমরা ধরে নিব কি এখানে সমষ্ণ প্রক্রিয়া চলছে। কি চলেছে? সমষ্ণ প্রক্রিয়া চলেছে। তাহলে কৃতকাজ কত হবে? W is equals to nRT ln V2 by V1, অথবা nRT ln P1 by P2। এটাও কিন্তু আমরা শিখছিলাম, তাই না? P1 by P2, V2 by V1 এর পরিবর্তে লেখা যায় বয়েলের সূত্র খাটে P1 V1 is equals to P2 V2, so V2 by V1 হবে P1 by P2। ওকে, কয় মোল গ্যাস গাইস? গ্যাস হচ্ছে আমাদের 1 মোল, তাহলে n এর মান হচ্ছে 1, আর হচ্ছে 8.214। টেম্পারেচার কত? টেম্পারেচার তো 600 কেলভিনই থাকবে। সিলিন্ডারের টেম্পারেচার শুরুতেও 600 কেলভিন ছিল, তুমি সমষ্ণ প্রক্রিয়া চালাইছো, টেম্পারেচার কি চেঞ্জ হবে? না, 600 কেলভিনই থাকবে। আচ্ছা, প্রেসার কি হবে? প্রেসার আমরা দুইটা সিলিন্ডারে অর্ধেক করছি, তার মানে P1 বাই P2 হবে হচ্ছে 2। এখান থেকে আমরা প্রথম সিলিন্ডারে কৃতকাজ পেয়ে যাব। ঠিক আছে, এবার দ্বিতীয় যে সিলিন্ডারটা, সেটা হচ্ছে আমাদের তাপ অপরিবাহী সিলিন্ডার। কি? তাপ অপরিবাহী সিলিন্ডার। তাপ অপরিবাহী সিলিন্ডার। ওকে, এখানে কি চলবে? এখানে চলবে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া চলে, তাহলে বলো কৃতকাজ কেমনে বের করবা? কৃতকাজের ফর্মুলা হবে W2 is equals to nR divided by 1 minus gamma, এখানে আসবে T2 minus T1। n হচ্ছে 1 মোল, আর এর মান হচ্ছে 8.314, 1 minus gamma হচ্ছে 1.4, না 1.67 মনে হয় হিলিয়াম বলছে না, হ্যাঁ 1.67, 1 minus 1.67। T2 কই থেকে পাবো? T2 পাবো হচ্ছে গ নাম্বার থেকে, ওই যে প্রথমটা থেকে। ওখানে আমরা কি ফাইনাল টেম্পারেচার বের করলাম না? প্রেসার অর্ধেক করার পর টেম্পারেচার কত হবে? সো যে T2 যেটা, এটা আসবে হচ্ছে ক থেকে, মানে আগের কোয়েশ্চেনটা থেকে। ঠিক আছে, এটা ক থেকে পাবো, ক থেকে।
আর যদি কটা না আসে পরীক্ষায় সেক্ষেত্রে বের করে নেওয়া লাগবে T2, যেমনটা আমরা একটু আগে করছিলাম। মাইনাস T1 কত, শুরুর টেম্পারেচার ছিল 600 কেলভিন। সো এখান থেকে হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ বের হয়ে যাবে। দেন তুমি কম্পেয়ার করো যে কোন ক্ষেত্রে কৃতকাজ বেশি হয়েছে। যদি এই ক্ষেত্রে বেশি হয় বলবা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বা হচ্ছে তাপ অপরিবাহীর ক্ষেত্রে কৃতকাজ বেশি, তাপ পরিবাহীর ক্ষেত্রে কৃতকাজ কম। আর যদি এখানে কৃতকাজ বেশি আসে তখন বলবা তাপ পরিবাহীতে কৃতকাজ বেশি, তাপ অপরিবাহীতে কৃতকাজ কম। শেষ। এই হচ্ছে কাহিনী। আজকে আমরা এই পর্যন্তই রাখি, অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে। বাকি ম্যাথগুলো আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিই, পরের দিন হচ্ছে আমরা করবো। দেখো কি বলছে। বলছে 1 মোল পরিমাণ একটা দ্বিপারমাণবিক আদর্শ গ্যাসের আয়তন প্রথমে সমুষ্ণ প্রক্রিয়ায় 32 গুণ করা হলো এবং আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পূর্বের আয়তনে ফিরিয়ে আনা হলো। গ্যাসটার প্রাথমিক উষ্ণতা 37 ডিগ্রি সেলসিয়াস হলে এ প্রক্রিয়ায় গ্যাসের মোট কৃতকাজ কত? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক 3। ঠিক আছে, চেষ্টা করে সুন্দর ম্যাথ। এগুলো কিন্তু আসে ঘুরে ফিরে, ঠিক আছে, একই জিনিস ঘুরে ফিরে বিভিন্নভাবে আসে। এই যে হঠাৎ একটা বোমা বিস্ফোরণ হলো এবং এইটা 500 কেলভিন তাপমাত্রায় 10 মিটার ব্যাসার্ধের একটা অগ্নিগোলক তৈরি করলো। কিছুক্ষণের মধ্যেই অগ্নিগোলকটি বড় হয়ে 50 মিটার ব্যাসার্ধের একটা গোলকে পরিণত হলো। এখন অগ্নিগোলকটার তাপমাত্রা কত? এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক নাম্বার 4। চিন্তা করো, ঠিক আছে। সো এই 4টা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকুক। এর বাইরে আরও কিছু ম্যাথ আমরা করব নেক্সট ক্লাসে, তাহলে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা পুরোপুরি কমপ্লিট হবে এবং আশা করতেছি নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এনট্রপিটাও হয়তো বা শুরু করে দিব। ঠিক আছে, এনট্রপিও আমরা নেক্সট ক্লাসেই শুরু করে দিব, বা প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়াও শুরু করতে পারি। আমি একটু চিন্তা করি কোনটা আগে পড়াইলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, সে অনুযায়ী যে কোনো একটা হচ্ছে আমরা পরের ক্লাসে শুরু করব। ঠিক আছে, তাহলে দেখেন সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকি তাহলে আমাদের হয়ে গেছে। ক্লাস 7 স্ট্যান্ডার্ড, ভাই রে ভাই, ক্লাস 7 স্ট্যান্ডার্ড, ও মাই গড, কাদের পড়াচ্ছি ভাই, ক্লাস 7 স্ট্যান্ডার্ড। ওকে, ঠিক আছে, ঠিক আছে গাইস, তোমরা তাহলে ক্লাস 7 এর এই হোমওয়ার্কগুলো ঠিকঠাকভাবে শেষ করে ফেলো। আমরা চেষ্টা করব পরের দিন ক্লাস 8-এ যাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। কালকে আদর্শ গ্যাসের 4 নাম্বার লেকচার নিয়ে দেখা হচ্ছে। কালকে হচ্ছে আমরা গ্যাসের চাপীয় সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রটা পড়বো, তার পাশাপাশি হয়তো বা আমরা গ্যাসের গতিতত্ত্বও শুরু করতে পারি। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর তোমাদের আজকে কামব্যাক প্ল্যানে কিন্তু 15টা সিকিউ সলভ করতে দেওয়া হয়েছিল। সো যারা এখনো সলভ করো নাই দ্রুত সলভ করে ফেলো, রাত কিন্তু পার হয়ে যাচ্ছে। পরের দিন কিন্তু পরীক্ষা, আগামীকাল তোমাদের পরীক্ষা। আজকের মতো বিদায়, টেক কেয়ার পিপল, টাটা।